আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রবুল আলমিনের অসংখ্য শুক্রিয়া যে আমরা আজকে উদ্বোধনী ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যথাসময়ে আসলে আমরা ওই ক্লাসের লিঙ্কটা দিয়েছিলাম ফিমেল ব্যাচে, কিন্তু ছেলেদের ব্যাচে এটা কিভাবে যেন মিস হয়ে গিয়েছিল। তো যার কারণে শুরু করতে একটু 5 মিনিট দেরি হয়ে গেল। তো আমরা আমাদের আজকের এই ক্লাসটা শুরু করব। শুরু করার আগে আমরা প্রথমেই হচ্ছে একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, এক ভাই সম্ভবত তেলাওয়াত করার জন্য সিলেক্ট হয়েছিলেন। উনি একটু যদি হাত তুলতেন, আমি মাইকটা খুলে দিতাম। আচ্ছা, জাহিদ হোসেন ভাই, উনি আমাদের এই 20 নং ব্যাচের নতুন শিক্ষার্থী, ছেলেদের ব্যাচের। তো ভাই এখন তেলাওয়াত করবেন। কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের ইনশাআল্লাহ আজকের ক্লাসটা শুরু করব। তেলাওয়াত সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, তারপরে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি, জাহিদ ভাই, আপনি মাইক খুলতে পারেন। জাহিদ ভাই, আপনি আপনার মাইকটা ওপেন করেন। জি। জি ওস্তাদ। জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি কি তিলাওয়াত শুরু করব? জি, আপনি শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة. إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين. صدق الله. আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে আমাদের আজকের এই উদ্বোধনী আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা আজকের এই উদ্বোধনী ক্লাসে কোন কোন বিষয়ে আলোচনা করব সেটা আমরা একটু দেখে ফেলি, তারপরে ইনশাল্লাহ আমরা মূল আলোচনায় যাব। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের এই ক্লাসে সেটা হচ্ছে যে আরবি ভাষার শিক্ষা, গুরুত্ব এবং ফায়দা, আরবি ভাষার ধরনসমূহ, তারপরে আমরা যে আরবি ভাষাটা শিখব সেটা আমরা কিভাবে শিখব, কিভাবে আমরা কোন পদ্ধতি অবলম্বন করে হচ্ছে আমরা সামনের দিকে অগ্রসর হব, আমাদের কোর্সের পাঠ্য কি হবে, তারপরে কোর্স শেষে আমাদের অর্জন কি হবে, এবং আমরা কোর্স কার্যক্রম কিভাবে পরিচালনা করব সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে। এরপরে কিছু পরামর্শ থাকবে আপনাদের জন্য, আর কিছু নাসিহা থাকবে, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে ইনশাল্লাহ আমরা একবারে সর্বশেষ অংশে গিয়ে আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলো নিব ইনশাল্লাহ। তো আমরা এমনি আরবি ভাষার
গুরুত্ব, শিক্ষার গুরুত্ব এবং ফায়দা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, যেহেতু আমরা আসলে আরবি ভাষার ফায়দা এবং গুরুত্ব জানি বলেই হচ্ছে আমরা এই কোর্স করার জন্য ভর্তি হয়েছি। তো তারপরে আমরা খুব সংক্ষেপে দুই একটা বিষয় একটু দেখে ফেলি। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছেন বিলিসানিন আরবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো যেহেতু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ভাষায় নাজিল করেননি, আরবি ভাষাতেই নাজিল করেছেন, ফলে আরবি ভাষার একটা আলাদা গুরুত্ব এবং এর একটা আলাদা মর্যাদা আছে, এটা সহজেই বুঝে আসে। কারণ অন্য যে কোনো ভাষাকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরবিকে নির্বাচন করেছেন, তো নিশ্চয়ই এর কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে। এমনি এমনি তো আর এটাকে আল্লাহ তাআলা নির্বাচন করেননি। তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, ফলে আরবি ভাষাটা আমাদের দ্বীনেরও একটা অংশ। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা আরবি শেখো, এটা তোমাদের দ্বীনের অংশ। কারণ আমাদের দ্বীন এটা হেফাজত হয়েছে আরবি ভাষার মাধ্যমে। কোরআন বলেন, হাদিস বলেন, এগুলো আরবি ভাষার মাধ্যমে যেহেতু সংরক্ষিত হয়েছে, ফলে আমাদের দ্বীনটাও সংরক্ষিত হয়েছে আরবি ভাষার মাধ্যমে। তো এখন ভাষা শিখলে আমরা মূলত যেই ফায়দাগুলো আমাদের হবে, আমরা যখন কোরআনের তেলাওয়াত করব, তেলাওয়াতের অর্থগুলো আমরা বুঝতে পারবো। কোরআন অর্থ বোঝার পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দোয়া যেগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো। যে জিকিরগুলো আমরা করি সেগুলোর অর্থ বুঝতে পারবো। এবং যদি আমরা কেউ কোরআনের হিফজ করতে চাই, হিফজ করাটা আমাদের জন্য সহজ হবে, যেহেতু অর্থ বুঝে আসছে। ফলে হিফজের পড়াগুলো মনে রাখা, সহজে মেমোরাইজ করাটা আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের নামাজে মনোযোগ বৃদ্ধি পাবে। কোরআন যখন আমরা তেলাওয়াত করব, তেলাওয়াতের মধ্যে আমরা একটা আলাদা মজা পাবো। এই ধরনের উপকারগুলো আমরা পেয়ে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে এর এর বাইরেও কিন্তু আরো অনেক ফায়দা আছে। এখানে আমরা খুব সংক্ষেপে অল্প কয়েকটা বিষয়ের কথা বললাম, এর বাইরেও আরো অনেক ফায়দা আছে, যেগুলো আপনারা চিন্তা করলেও আস্তে নিজেরাই খুঁজে খুঁজে বের করতে পারবেন। এখানে আমরা সীমিত কয়েকটা ফায়দার কথা নিয়ে আসলাম। এখন বিষয় হচ্ছে যে আমরা যে আরবি ভাষাটা শিখবো, এই আরবি ভাষার এই কোন ধরনের আরবি ভাষা আমরা শিখবো, এটা আমাদের অনেকের মনেই প্রশ্ন। আপনারা এখানে আজকে যারা অংশগ্রহণ করেছেন, ভর্তি হয়েছেন, আপনাদেরও অনেকের মনে প্রশ্ন আছে যে কোরআনের ভাষা আর আরবি ভাষা কি একই জিনিস কিনা। অর্থাৎ বর্তমান সময়ে যেই আরবি ভাষায় বইপত্র লেখা হচ্ছে, তারপরে বা আহ, যেই ধরেন মক্কা মদিনায় অথবা বিভিন্ন মসজিদের মধ্যে যে জুমার খুতবাগুলো দেওয়া হচ্ছে, এই ভাষা আর কোরআনের ভাষা একই নাকি আলাদা। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে দুইটা আলাদা ভাষা, এক ভাষা না। কিন্তু এটা টোটালি ভুল একটা ধারণা। বরং কোরআনের যে ভাষা সেটাই হচ্ছে আপনার বিশুদ্ধ আরবি ভাষা। সেই ভাষাতেই জুমার খুতবা বলেন, তারপরে বইপত্র বলেন, এগুলো একই ভাষাতেই রচনা করা হয়। এটা আলাদা নতুন কোনো কিছু না। একটু পার্থক্য আছে, সেটা কি সেটা আমরা এখানে আলোচনা করব। তবে দুইটা এরকম জিনিস না যে ভিন্ন ধর্মী কোনো জিনিস। তো এই ধরনের প্রশ্নটা কেন আসে? এই ধরনের প্রশ্ন আসে অনেক সময় এই জন্য যে আমরা অনেক সময় কোরআনিক আরবিক, তারপরে স্ট্যান্ডার্ড আরবিক, এ ধরনের নানান কথাবার্তা আমরা শুনে থাকি। এগুলো শুনে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে ও আচ্ছা, কোরআনের আরবিটা, যেহেতু কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে, একটা লম্বা সময়ের গ্যাপ আছে, তো ফলে সেই সময়ের এত 1500 বছর আগের আরবি মনে হয় এখন আর ব্যবহার হয় না। এই ধরনের একটা ধারণা অনেক সময় আমাদের মধ্যে কাজ করে। তো আসলে কিন্তু এটা, ধারণাটা ঠিক না। তো দেখেন, মূল আরবি যেটা, এটা হচ্ছে এই যে এখানে শুরুতে আমরা যেটাকে লিখছি যে স্ট্যান্ডার্ড আরবিক, যেটা এটাকে আরবিতে বলা হয় আল আরবিয়াতুল ফুসহা বা বিশুদ্ধ প্রমিত আরবি। যে আরবিতে যে আরবিতে হচ্ছে আপনার অফিস আদালতে ব্যবহার করা হয়, যে আরবিতে বইপত্র লেখা হয়, এটা হচ্ছে মূলত একেবারে প্রমিত বা বিশুদ্ধ আরবি, আল আরবিয়াতুল ফুসহা। এখন এই আরবি মানে স্ট্যান্ডার্ড আরবিক যেটা বা প্রমিত আরবি যেটা, এটাই কিন্তু আমরা কোরআনিক আরবিক বলতে যেটাকে অনেক সময় শুনে থাকি, এইটা আর ওইটা একই জিনিস। কোরআনিক আর আরবিকের মধ্যে আসলে কি করা হয়? কোরআনিক আরবিকের মধ্যে মূলত কোরআনের যে গ্রামারটা আছে বা কোরআনের যে ভোকাবুলারিটা আছে, শুধু সেই ভোকাবুলারি গুলোই পড়ানো হয়। ধরেন ভাষা তো একটা চলমান জিনিস, একটা ভাষার মধ্যে নানান সময়ের মানে পালা বদলে এখানে অনেক কিছু নতুন নতুন করে প্রবেশ করে। যেমন মনে করেন আধুনিক আবিষ্কারের কারণে নতুন নতুন অনেক জিনিস হচ্ছে এখানে এসেছে। তো সেখানে দেখা যাচ্ছে যে কি, যে আর আপনি প্রাচীন আরবি যেটা কোরআন নাজিল হওয়ার সময়ের কার কথা যদি আমরা বলি, তাহলে সেই সময়ের আরবির মধ্যে হয়তো ওই শব্দগুলো পাওয়া যেত না, যেহেতু জিনিসগুলো ওই সময় এটার জন্মই হয়নি। রকেট, তারপরে আমরা যদি বলি যে ট্যাঙ্ক, কামান, আধুনিক যে জিনিসগুলো আছে, এগুলোর তো তখনো জন্মই হয়নি। ফলে এই জাতীয় অনেকগুলো শব্দ আপনি
ওই সময়কার আরবির মধ্যে পাবেন না। পাপোশ, জায়নামাজ, অথবা ধরেন চামচ, থালা, বাটি, এই ধরনের অনেক শব্দ আছে যেটা আপনি প্রাচীন আরবির মধ্যে পাবেন না, কারণ এটা ওই সময় ছিলই না। আচ্ছা, কেউ একজন মনে হয় যে স্ক্রিনের মধ্যে হলুদ দাগ দিয়ে আঁকাআঁকি করছেন, এটা না করলে ভালো হয়। এটা এটা সবারই একটু এটা সমস্যা হয়, এটা যে করছেন উনি একটু কেটে ফেলেন। আর এটা কিভাবে যেন বন্ধ করে, আমি এটার ইয়াটা খুঁজে পাচ্ছি না, অপশনটা। আচ্ছা, তো এটা না করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আচ্ছা, তো এখন কোরআনিক আরবিকের মধ্যে দেখা যায় আপনার কোরআনের যে ভোকাবুলারি গুলো আছে সেই ভোকাবুলারি গুলোকেই পড়ানো হচ্ছে, এবং আপনার মোটা দাগে কিছু নিয়ম কানুন শিখিয়ে দেওয়া হচ্ছে, যে ধরনের নিয়ম কানুনের মাধ্যমে আপনি কোরআনের অনেক কিছু বুঝতে পারবেন। কিন্তু কোরআন যে একেবারে শতভাগ বুঝে ফেলবেন সেরকমও না, অনেক কিছু আপনি সহজে বুঝে ফেলতে পারবেন। এই ধরনের সহজ সহজ কিছু রুলস শিখিয়ে দেওয়া হয়, কিছু ভোকাবুলারি মুখস্থ করিয়ে দেওয়া হয়। তো সেই রুলসও কিন্তু হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড অ্যারাবিকেরই রুলস, কিন্তু ওখানে আপনার ভোকাবুলারিটা শুধু কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে সেই শব্দগুলোই শেখানো হয়। এই ধরনের স্ট্যান্ডার্ড অ্যারাবিকেরই একটা পরিমার্জিত ভার্সন আমরা বলতে পারি এই কোরআনিক অ্যারাবিক। এটা আলাদা কোনো কিছু না, এটা মূলত ওই ইয়ারই একটা পার্ট, মানে স্ট্যান্ডার্ড অ্যারাবিকেরই একটা পার্ট। এরপরে মডার্ন অ্যারাবিকের মধ্যে মডার্ন অ্যারাবিক যেটা, এটাও কিন্তু মূলত আপনার স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা, এটারই একটা পার্ট। মডার্ন অ্যারাবিকের মধ্যে আমরা যেটা বলেছিলাম যে আধুনিক সময়ের কারণে একটা ভাষার মধ্যে যেহেতু নতুন নতুন অনেক শব্দের জন্ম হয়, নতুন নতুন অনেক অর্থের জন্ম হয়, মানে শব্দ আগের, কিন্তু যুগের পরিবর্তনের কারণে সেই শব্দের মধ্যে অর্থের নতুনত্ব দেখা দেয়। তো আধুনিক সময়ে এসে দেখা যায় যে আরবি অনেক শব্দ এরকম আছে যেখানে শব্দটা হয়তো পুরাতন, কিন্তু সেই শব্দের মধ্যে অর্থের নতুনত্ব এসেছে সময়ের পালাবদলের কারণে, অথবা শব্দটাই নতুন করে তৈরি হয়েছে। এই ধরনের আবার কিছু কিছু জায়গায় ব্যবহারের মধ্যে নতুনত্ব এসেছে। তো এই যে মডার্ন যে বিষয়গুলো আছে এগুলোকে ফোকাস করে যে ভাষাটা শেখানো হয়, এটাকে বলা হয় মডার্ন অ্যারাবিক। যেখানে হচ্ছে যেমন মনে করেন মিডিয়া অ্যারাবিকের মধ্যে, সংবাদপত্রের মধ্যে যে ধরনের আরবিটা ব্যবহার করা হয়, আল জাজিরা যে ধরনের আরবিটা ব্যবহার করে, অথবা আরব দেশের পত্রপত্রিকাগুলো, নিউজ পেপারগুলো যে ধরনের আরবিগুলো ব্যবহার করে, এগুলোর মধ্যে এই ধরনের মডার্ন অনেক শব্দ, অনেক ব্যবহার পাওয়া যায়, যেগুলো দেখা যায় ক্লাসিক্যাল অ্যারাবিক যারা পড়ে পড়ে অভ্যস্ত তাদের জন্য বুঝতে একটু কষ্টকর হয়ে যায়। তো মূলত গ্রামার বলেন, শব্দ বলেন, এগুলো সেম জিনিসই থাকে, কিন্তু মডার্ন অ্যারাবিকের মধ্যে ব্যবহারগুলো একটু নতুন থাকে, অথবা শব্দের অর্থের মধ্যে কিছুটা নতুনত্ব থাকে, এই ধরনের কিছু পার্থক্য থাকে, এছাড়া জিনিসগুলো সব একই জিনিস। তাহলে কোরআনিক অ্যারাবিক মূলত স্ট্যান্ডার্ড অ্যারাবিকেরই একটা একটা অংশ, মডার্ন অ্যারাবিক এটাও মূলত স্ট্যান্ডার্ড অ্যারাবিকেরই একটা অংশ, এটা নতুন কোনো কিছু না। তাহলে এই সবগুলো জিনিস কিন্তু আসলে মূলত একই জিনিস। আলাদা জিনিস যেটা সেটা হচ্ছে আপনার আম্মি আরবি, আল আরবিয়াতুল আম্মিয়া বা আঞ্চলিক আরবি যেটা, এটা হচ্ছে আলাদা জিনিস। এটা আঞ্চলিক আরবি এক এক অঞ্চলে এক এক রকম। ইরাকের আঞ্চলিক আরবিটা একরকম, আলজেরিয়ান যারা তাদের আঞ্চলিক আরবিটা আরেক রকম, গালফের যারা ওদের আঞ্চলিক আরবিটা আরেক রকম। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, অনেক সময় দেখা যায় এক অঞ্চলের আরবি আরেক অঞ্চলের আরবের মানুষরা নিজেরাও বুঝে না। আমরা যেরকম সবাই বাংলাদেশি, সিলেটের মানুষরা এক ভাষায় এক 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 ইয়াতে কথা বলে, আবার আমাদের চট্টগ্রামের মানুষরা আরেকটা আঞ্চলিক টোনে কথা বলে, আঞ্চলিক ভাষায় তারা কথা বলে, যদিও সবটাই আমরা এটাকে বাংলা বলি, কিন্তু আঞ্চলিকতার কারণে দেখা যায় যে এটার শব্দ, ব্যবহার অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে একজন মানে বাংলাদেশি হওয়া সত্ত্বেও সে সিলেটের একজন মানুষের অনেক কথা সে বুঝতে পারে না। আরবদের ক্ষেত্রে এরকম হয় যে একজন সৌদিয়ান, সে দেখা যাচ্ছে যে হয়তো একজন ওই মরক্কোর একজনের আঞ্চলিক আরবির অনেক কিছু সে বুঝতে পারছে না। তো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো এই আঞ্চলিক আরবি যেটা, এটা হচ্ছে আলাদা। আমরা যেটা শিখবো, আমরা শিখবো কোনটা, আমরা শিখবো মূলত ফুসহা আরবি যেটা, এইটা আমরা শিখবো ইনশাল্লাহ। তো ফুসহা আরবি যেটা, এইটা হচ্ছে আমরা শিখবো। এবং তার মানে কি, তার মানে হচ্ছে যে আমরা যখন ফুসহাটা শিখবো, ফুসহাটা শিখার ভেতর দিয়ে আমাদের আসলে কোরআনিক আরবি বলতে যেটাকে বোঝায় এটাও শেখা হবে, মডার্ন আরবিক বলতে যেটাকে বোঝায় এটাও আমরা বুঝবো। যদিও মডার্ন আরবিকটাকে আরো পাকাপোক্ত হওয়ার জন্য আমাদের আরো অনেক ভোকাবুলারি বাড়ানো লাগবে, প্র্যাকটিসটা আরো নানান ভাবে করা লাগবে, এটা আরো অনেক লম্বা মানে অধ্যাবসায়ের দরকার আছে। কিন্তু মূল গোড়া যেটা, ওইটা কিন্তু একই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আরবিক, যেটা হচ্ছে মূলত আমরা এই আরবি ভাষা শিক্ষা কোর্সে শিখবো। ঠিক আছে? তো এখানে এই লম্বা কথাগুলো বলার পিছনে মূল কারণটা হচ্ছে আমরা যে আরবি ভাষাটা শিখবো এটা এরকম না যে এই ভাষাটা শিখলে আমরা শুধু কোরআনটাই বুঝতে পারবো, আর আধুনিক মানে এখনকার সময়ে এসে আরবদের কোনো কথা বা জুমার কোনো খুতবা অথবা আরব শায়েখদের কোনো বয়ান আমরা বুঝতে পারবো না। ব্যাপারটা কিন্তু এরকম না। কোরআন যে ভাষায় নাজিল হয়েছে, কোরআনের যেটা একজন
আরবের শায়েখ তিনি ওই যে জুমার খুতবা দিচ্ছেন অথবা যে কোনো একটা জায়গায় লেকচার দিচ্ছেন যেই ভাষায়, যদি উনি আঞ্চলিক ভাষা ব্যবহার না করে শুদ্ধ ভাষায় বলে থাকেন, তাহলে এটা ওইটা একই জিনিস। আপনি এটা শিখলে ওইটাও বুঝতে পারবেন। এরকম না যে আপনি এটা শিখে শুধুমাত্র কোরআনই বুঝতে পারবেন, অন্য কোনো জিনিস আপনি বুঝতে পারবেন না, ব্যাপারটা এরকম না, একই জিনিস। ঠিক আছে? তা আমরা মূলত শিখবো হচ্ছে এই স্ট্যান্ডার্ড আরবিক, যেটা এটা শিখবো ইনশাল্লাহ। এখন আমরা কিভাবে অগ্রসর হব? আমরা মূলত অগ্রসর হব হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে বা অনেকে ভাষাটাকে আগে ভালো মতন শেখায়, শেখানোর পরে হচ্ছে একজন স্টুডেন্ট যখন ভাষাটাকে পাকাপোক্ত করে ফেলে, তারপরে হচ্ছে কোরআনের অর্থ তাকে শেখানো শুরু করা হয়। এটা একটা পদ্ধতি। যেমন এশারবি শিখির মধ্যে এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে, যে স্টুডেন্টকে প্রথমেই আরবি ভাষাটাকে আগে শেখানো হয়েছে। ভাষা যখন সে শিখে ফেলেছে, একেবারে বইয়ের শেষ চ্যাপ্টারে গিয়ে হচ্ছে তাকে কোরআনের আয়াত এবং হাদিস পড়ানো হয়েছে। তো ওখানে হচ্ছে আগে ভাষাটাকে শেখানো হয়েছে, তারপরে হচ্ছে কোরআনের কাছে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? কিন্তু আমরা এটা করব না। আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেই পদ্ধতিটা হচ্ছে যে আমরা ভাষা যতটুকু শিখব সেটাকে আবার কোরআনের আয়াতের মধ্যে গিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করব। ফলে আমাদের কোরআনের অনুবাদ শেখার ভেতর দিয়ে হচ্ছে আমরা সাধারণ আরবি ভাষাটা শিখব। মানে আমরা আরবি যেটা শিখব এটাকে মেইনলি আমরা কোরআনের অনুবাদে প্রয়োগ করব। কোরআনের অনুবাদ জানার মাধ্যমে আমাদের ভাষাটা অগ্রসর হবে কোরআনকে বেস করে। এরপরে হচ্ছে যে আমরা শিখতে শিখতে সাধারণ আরবি ভাষা, যেটা সাধারণ আরবি ভাষা বলতে মানে কোরআনের বাইরেও তো আরো ভোকাবুলারির ব্যাপক বড় একটা ভান্ডার আছে, তারপরে সব মানে বাক্য শব্দে ব্যবহারের বিশাল বড় একটা জগৎ আছে, সেদিকে আমরা অগ্রসর হব। এবং এরপরে হচ্ছে আমরা উচ্চতর আরবি ভাষার দিকে যাব। তো যেহেতু আমরা বারবারই বলি যে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের অর্থ বুঝতে পারা। আপনি আরবদের সাথে কথা বলবেন, এটা আমাদের মূল মাকসাদ না। যদিও সেটা আপনার কিছুটা অর্জন হবে, আপনি আরবি একটা বই পড়লে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? কিন্তু এটা আমাদের সেকেন্ডারি লক্ষ্য। আমাদের প্রাইমারি লক্ষ্য হচ্ছে যে আমরা কোরআনের অনুবাদটা পড়ে বুঝতে পারবো। এই কারণে কোরআনের অনুবাদটা শেখার জন্য যেই শব্দগুলো আমাদের জানতে হবে সেই শব্দগুলোকে আমরা আগে পড়বো। সেই শব্দগুলো এবং কোরআনের যে ব্যবহার সেগুলোকে জানাটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এবং এই গুরুত্ব দিয়ে এরপরে হচ্ছে যে আমরা এর ভেতর দিয়ে তারপরে মানে সেকেন্ড পর্যায়ে এসে হচ্ছে যে আমরা সাধারণ ভাবে আরবি ভাষা যেটা ওইটার দিকে হচ্ছে আমরা ফোকাস করবো ইনশাল্লাহ। এইভাবে আর কি আমরা অগ্রসরটা হব। এটা আমরা করব না যে আমরা শুধু প্রথমে ভাষাটাকে ভালো করে শিখলাম, ভাষাটা শিখার পরে লাস্ট স্টেজে গিয়ে আমরা কোরআন শেখা শুরু করব বা কোরআনের অনুবাদ পড়া শুরু করব। এটা আমরা করব না। এবং আমাদের এই পদ্ধতি অবলম্বন করার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় একজন স্টুডেন্ট সে ধরেন 5 মাস পড়াশোনা করার পর পড়া ছেড়ে দিল। তো দেখা যায় 5 মাস পড়াশোনা করার পর সে যখন পড়া ছেড়ে দিচ্ছে কিন্তু সে কোর্সটা কমপ্লিট করে নাই, মাঝপথে এসে পড়া ছেড়ে দিয়েছে। তো দেখা যায় এই যে সে মানে 50% সে শেষ করলো পড়া, এই 50% আরবি শেখার ভেতর দিয়েও সে এখনো পর্যন্ত কোরআনের নাগাল পায়নি। অথচ এই 50% শেখার ভেতর দিয়ে সে অনেকগুলো আয়াতের অর্থ সে পড়তে পারতো, পড়ার মতন যোগ্যতা তার অর্জন হয়েছে, কিন্তু সে আয়াতগুলো সে পড়তে পারে নাই সিলেবাসে না থাকার কারণে। এই সর্বশিক্ষের মধ্যে যে সমস্যাটা হয় যে ওখানে দেখা যাচ্ছে যে কোরআনের আয়াত একেবারে লাস্ট স্টেজে নিয়ে আসা হয়েছে, একবারে লাস্টে গিয়ে আনা হয়েছে। তো ফলে ওই পর্যন্ত যাওয়ার আগে অর্ধেক পড়ে যে পড়া ছেড়ে দিচ্ছে, 2 নম্বর খণ্ড পর্যন্ত পড়ে যে পড়া ছেড়ে দিচ্ছে, তার আয়াতগুলো আর পড়া হচ্ছে না। আমরা এই জন্য আমাদের যেই পাঠ্য বই সেটাকে আমরা সাজিয়েছি এমন ভাবে যে একবারে শুরুর দিন থেকে হচ্ছে আমরা কোরআনের আয়াত পড়া শুরু করে দিব। তার মানে আপনি যদি 30% পড়া আরবি শিখে যদি পড়া স্টপ করে দেন কোনো কারণে, তাহলে আপনার এই 30% আরবি জ্ঞান দিয়ে কোরআনের যতটুকু বোঝা সম্ভব আপনার অতটুকু প্র্যাকটিস হয়ে যাবে। অথবা আপনি মনে করেন 60% পর্যন্ত পড়ে কোনো কারণে আপনি কোর্স ছেড়ে দিলেন, তাহলে আপনার ওই 60%-এর আরবি জ্ঞান দিয়ে যতটুকু কোরআনের জিনিস বোঝা আপনার পক্ষে পসিবল ছিল অতটুকু আপনার পড়া হয়ে যাবে। এভাবে আমরা যতটুকু আরবি শিখবো অতটুকুই আমরা কোরআনের মধ্যে প্রয়োগ করে করে অগ্রসর হব, যাতে করে 100% কোর্স শেষ কেউ করতে না পারলেও তার যতটুকুই সে শিখেছে অতটুকু যেন সে কোরআনের যেই আয়াতগুলো আছে সেগুলো বুঝার পিছনে সে খরচ করতে মানে এটাকে অর্জন করতে পারে, কোরআনের আয়াতগুলো যেন তার পড়া হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা আমাদের সিলেবাসটাকে এভাবে সাজিয়েছি। আচ্ছা, এরপরে আমরা কোর্স পাঠ্যটা কি? আমাদের কোর্স পাঠ্য হচ্ছে আমরা আগে তো এসব বিষয় কি পড়াতাম। তো এই সমস্যাগুলোর কারণেই মূলত, এটা আসলে সমস্যা ঠিক না, এটা আসলে এক একজনের তো এক এক পদ্ধতি অবলম্বন করা হয়। এসব শিক্ষাটা মনে করেন মাদ্রাসার স্টুডেন্টদের জন্য, তো মাদ্রাসার স্টুডেন্টরা তো শুধু কোরআনের অর্থ বোঝার জন্য আরবি শিখে না,
তারা তো আরবি শিখে ওভারঅল তাদের অনেক কিছু পড়তে হয়, ওই জন্য তারা আরবিটা শিখে, ফলে তাদের জন্য ওটা ঠিক আছে। কিন্তু আপনারা যারা আপনাদের এখানে, আমাদের এখানে তো যারা আপনারা ভর্তি হচ্ছেন, আপনারা প্রায় একবারে 100%ই হচ্ছেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তো আপনারা তো এই আরবি ভাষা শিখছেন একজন মাদ্রাসা স্টুডেন্ট যেই পারপাসে শিখছে, আপনাদের পারপাসটা ওরকম না। ফলে তাদের জন্য যে জিনিসটা উপযোগী, আপনাদের জন্য সেটা উপযোগী বলে আমার মনে হয় না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা ওইটাকে বাদ দিয়ে আমরা আমাদের একাডেমি থেকেই আলাদা কিতাব রচনা করেছি, আলাদা সিলেবাস রচনা করেছি হাইয়াল আরাবিয়া নামে। তো ওইটাই হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা পড়াবো। ঠিক আছে। এবং এখানে আমরা মূলত এই যে তিনটা জিনিসকে সামনে রেখেছি। ঠিক আছে, আরবি থেকে কোরআনের অর্থ বুঝা, এক। দুই নম্বরে হচ্ছে আরবি থেকে নবীজির হাদিস এবং বিভিন্ন দোয়ার অর্থ বুঝা, কারণ আমরা এই প্রচুর কোরআনের আয়াত পড়াবো এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসও আমরা ইনশাল্লাহ পড়াবো। মানে আমাদের সিলেবাসের মধ্যেই জিনিসগুলো আসবে। ঠিক আছে। এবং সাধারণভাবে যে আরবিটা আছে সে আরবিটা, এই তিনটা জিনিসকে আমরা ফোকাস করে আমাদের এই বইটাকে আমরা সাজিয়েছি। তো এই বইটাই হচ্ছে আমাদের এই কোর্সের পাঠ্য বই। মোট 4টা অধ্যায় আছে এখানে। এক একটা অধ্যায় আমরা এক একটা সেমিস্টারে পড়বো ইনশাল্লাহ, 4 সেমিস্টারে এই পুরা বইটা শেষ হবে। তো এই বইয়ের আপনারা বইয়ের হার্ড কপিটা আপনারা সংগ্রহ করে নেবেন। ঠিক আছে। রকমারিতেও কিনতে পারবেন, ওয়াফি লাইফ থেকেও কিনতে পারবেন, আবার আমাদের একাডেমিতেও মেসেজ দিয়েও আপনি চাইলে এটা সংগ্রহ করে নিতে পারবেন। তবে এই বইটার সর্বশেষ যে সংস্করণটা, এইটা হচ্ছে মানে কোনো কোনো শপে এই হয়তো তাদের কাছে পুরাতন বইগুলো এখনো রয়ে গেছে। তো এই জন্য একটা চান্স থাকে যে হয়তো আপনি যে বইটা অর্ডার করলেন সেটা আগের ভার্সন। এই জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে বইটা অর্ডার করে কিনে নিতে পারেন। তার আমাদের দিক থেকে কিনলে হচ্ছে আপনি একবারে এটা লেটেস্ট লেটেস্ট যে ভার্সনটা আছে ওইটাই আপনি পাবেন। তো এইটা হচ্ছে আপনারা সবাই সংগ্রহ করে নেবেন। আর আপনাদেরকে হচ্ছে এক একটা অধ্যায় যেহেতু এক একটা সেমিস্টারে পড়ানো হবে, তো এক একটা সেমিস্টারে হচ্ছে ওই সেমিস্টারে যতটুকু পড়ানো হবে, অর্থাৎ এক একটা অধ্যায় ওইটার পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। মানে পিডিএফ আপনাদেরকে একসঙ্গে পুরো বইয়ের দেওয়া হবে না, শুধু এক একটা চ্যাপ্টারের দেওয়া হবে। মানে ওই সেমিস্টারে যতটুকু পড়বেন অতটুকু। যেহেতু বইটা সবসময় তো সঙ্গে করে বহন করা সম্ভব না, আপনারা হয়তো কেউ ধরেন বাসে কোথাও যাচ্ছেন, তো ওই সময়টুকু যদি আপনি চান যে আমি এখন সফরে আছি, যেতে যেতে আমি একটু প্র্যাকটিসটা করি বা আমি একটু পড়াগুলোকে পড়ি, অথবা আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, তো আপনি চাচ্ছেন যে এখন সেখানে বসেও আপনি পড়া কমপ্লিট করবেন, সেটাও যদি আপনি পারেন, এই জন্য আমরা ওই সেমিস্টারে যতটুকু পড়ানো হবে অতটুকুর পিডিএফটাও দিয়ে দিব। তো পিডিএফটা দিচ্ছে আপনাদের এই সুবিধার কারণে। পিডিএফটা এই জন্য দিচ্ছি না যে আপনি পিডিএফটা পাওয়ার কারণে আপনি আর বই কিনলেন না। বই কেনার কথা আমরা বলি এই জন্য যে বইটা কিনলে হার্ড কপিতে অনেক কিছু আপনি নোট করে রাখতে পারবেন। ক্লাসের মধ্যে অনেক কিছু যদি আপনাদেরকে আলাদা পিডিএফ শিট দেওয়া হবে, তারপরেও অনেক কিছু আছে যে বাড়তি নোট, ওইটা আপনি চাইলে ওখানে লিখে রাখতে পারবেন, দাগিয়ে রাখতে পারবেন। অনেক কিছু আপনি লিখে ইয়া করে করতে পারবেন। তো হার্ড কপিতে পড়ে আপনি যেই ইয়াটা পাবেন, সুবিধাগুলো পাবেন, পিডিএফ থেকে তো সেই সুবিধাগুলো পাবেন না। এই জন্য চেষ্টা করবেন সবাই হার্ড কপিটা সংগ্রহ করে নেওয়ার জন্য। আচ্ছা, আমরা কোর্স শেষে কি অর্জন করব? আমরা কোর্স শেষে হচ্ছে কোরআনের অধিকাংশ আয়াতের অর্থ আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো যদি আপনারা এই 4 সেমিস্টার পুরোটা শেষ করতে পারেন। এবং আমরা যেভাবে নির্দেশনা দেই সেভাবে যদি ঠিকঠাকভাবে পড়া শুনিয়ে মানে কোর্সটা যদি ভালোভাবে শেষ করেন, তাহলে কোরআনের অধিকাংশ আয়াতের অর্থই আপনি বুঝতে পারবেন, অসংখ্য হাদিসের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আরবিতে সাধারণ কথোপকথন করা, ঠিক আছে, তারপরে আরবি শুনে বুঝতে পারা, সহজ ভাষায় যে সমস্ত আরবি বইপত্র লেখা হয়েছে সেগুলো বুঝা, জের জবর ছাড়াই সেগুলো পড়ে অর্থ করতে পারা, এই যোগ্যতাগুলো আপনার অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা যদি আপনি পুরো কোর্সটা ঠিকঠাকভাবে শেষ করেন। এখন হচ্ছে আমরা আমাদের এইবারের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাব, সেটা হচ্ছে যে আমাদের কোর্স কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, মানে আমরা পুরো কোর্সটা কিভাবে কি করব, সেই আলোচনা হচ্ছে আমরা এখন শুরু করব। তো এখানে কি কি আলোচনা করব একটু আমরা তালিকাটা দেখে নিই। এই আলোচনাগুলো একটু গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একটা হচ্ছে আমাদের ক্লাস কিভাবে এবং কবে কবে হবে, যদিও এই জিনিসগুলো আমরা ভর্তির আগেও আপনাদেরকে বলে দিয়েছি, তারপরে এখন আরো ইন ডিটেলস এই জিনিসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের ক্লাস কিভাবে এবং কবে হবে, 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে ক্লাসের হাজিরা কিভাবে দিবেন, অর্থাৎ এক একটা ক্লাসের জন্য একটা এক একটা হাজিরা দিতে হবে আপনাদেরকে, অ্যাটেন্ডেন্স। এটা আমরা মনিটরিং করার জন্য যে আপনারা ঠিকঠাকভাবে পড়াগুলো করছেন কিনা। তো এটা কিভাবে দিবেন, হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন,
তারপরে এক একটা প্রত্যেকটা ক্লাসের সাথে একটা করে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কগুলো কিভাবে আপনারা জমা দিবেন। এরপরে পড়া কিভাবে নেওয়া হবে, মানে আপনারা যে পড়াগুলো শিখবেন সেই পড়াগুলো আপনাদের কাছ থেকে কিভাবে শোনা হবে, টিচাররা কিভাবে সেই পড়াগুলো আপনাদের কাছ থেকে শুনবেন। এরপরে পরীক্ষা হবে আপনাদের প্রতি মাসে, একটা করে পরীক্ষা থাকবে, এই পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে এবং কবে কবে পরীক্ষাটা হবে। তারপরে পড়া সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার থাকে, কোনো পড়া আপনি বুঝেন নাই, তাহলে এটা আপনি কিভাবে জানবেন। এরপরে হচ্ছে একটা ভাষা শেখা মানে কিন্তু হচ্ছে প্র্যাকটিস করা। আপনি যত প্র্যাকটিস করবেন ভাষা তত দ্রুত আপনার আয়ত্তে চলে আসবে। তো আপনারা পারস্পরিক প্র্যাকটিসটা কিভাবে করবেন, টিচাররাও প্র্যাকটিস করাবেন, তবে টিচাররা তো আর 24 ঘন্টা আপনার পিছনে বসে থাকবেন না, আপনাদের নিজেদেরকেও প্রচুর প্র্যাকটিস করতে হবে, সেগুলো কিভাবে করবেন। এরপরে সর্বশেষ হচ্ছে যদি কেউ কোনো কারণবশত কোর্স আপনি করতে না চান, সেক্ষেত্রে করণীয় কি, কিভাবে আপনি কোর্স থেকে লিভ নিবেন। এই জিনিসগুলো হচ্ছে আমরা একটা একটা করে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এইগুলো আলোচনা করার আগে করার ক্ষেত্রে আমরা একটু ইয়াতে চলে যাই, আমাদের ই ক্যাম্পাসে চলে যাই। আচ্ছা, আমরা তো আপনাদের প্রত্যেকেই যেই মানে ভর্তি হওয়ার পর আপনাদেরকে আমাদের ই ক্যাম্পাসে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে, এটা আশা করি সবাই পেয়েছেন। এবং আপনারা চেষ্টা করবেন অ্যাপ থেকে ইউজ করার জন্য, অ্যাপ থেকে ইউজ করলে আপনি মানে স্মুথলি ব্যবহার করতে পারবেন। আমাদের আপনি ব্রাউজার থেকেও ইউজ করতে পারেন ই ক্যাম্পাসটা, আবার চাইলে অ্যাপ থেকেও আপনি চাইলে ইউজ করতে পারেন, দুইভাবেই আপনি পারবেন। এবং ওই অ্যাপের লিঙ্কও হচ্ছে আপনার কিবোর্ডের লিঙ্ক যেখানে আছে ওখানে অ্যাপ অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে নেওয়ারও লিঙ্ক ওখানে দেওয়া আছে। তো অ্যাপ থেকে খুব সহজেই ইউজ করতে পারবেন। আর যদি কারো অ্যাপ ব্যবহারের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি চাইলে ব্রাউজার থেকেও ই ক্যাম্পাসে লগ ইন করে আপনি এটা করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো এখন এই যে উম, আচ্ছা, আমি আমার একটা জরুরি কল এসেছে, আমি একটু মানে এক- একটু আপনার ওয়েট করেন। আচ্ছা, তো এখানে ই ক্যাম্পাসের মধ্যে এই যে এটা প্রত্যেকেরই কিন্তু একটা করে এই ধরনের আপনার অ্যাকাউন্ট করা আছে আপনাদের। তো আপনারা এই ই ক্যাম্পাসের মধ্যেই আপনাদেরকে আপনাদের যে ক্লাসগুলো আছে, ক্লাস মোট 3 দিন, শনিবার, মঙ্গলবার এবং এই বৃহস্পতিবার, এই 3 দিন হচ্ছে সকালবেলায় ফজরের পরে এই 3 দিন হচ্ছে আপনাদেরকে নতুন ক্লাস এখানে দেওয়া হবে, এই ই ক্যাম্পাসের মধ্যে এখানে দেওয়া হবে। আপনার এখানে তো এখনো ক্লাস দেওয়া হয়নি, ক্লাস যখন দেওয়া হবে তখন এখানে আপনারা ক্লাসগুলো পাবেন। তো এইভাবে ক্লাস, ধরেন দার্স 1, দার্স 2, এভাবে ক্লাস একটা একটা করে আপনাদের আসতে থাকবে। তো ক্লাস যখন আসবে, ক্লাস আসার পরে হচ্ছে যে আপনারা এখান থেকে যার যখন সুবিধা হয়, কারণ আপনাদের এক একজনের এক এক সময় হচ্ছে ফ্রি টাইম, তো যার যখন ফ্রি টাইম উনি ওই ফ্রি টাইমে হচ্ছে ক্লাসগুলো দেখবেন, ক্লাসটা দেখে শেষ করবেন। ক্লাসটা দেখে শেষ করার পরে হচ্ছে যেমন, আচ্ছা, ক্লাসটা দেখে শেষ করার পরে এইখানে দেখেন একটা এই যে মানে সাবমিট অ্যাটেন্ডেন্স, এখানে একটা আলাদা বাটন পাবেন। তো এখান থেকে হচ্ছে ক্লিক করে আপনি যে ক্লাসটা দেখে শেষ করেছেন এটা আপনি এখানে অ্যাটেন্ডেন্সে এটাকে সাবমিট করবেন। সাবমিট করলে এটা আমাদের কাছে ইয়াতে চলে আসবে যে হ্যাঁ আপনি ক্লাসটা দেখে শেষ করেছেন। তো এই ক্লাসটা দেখার পরে আপনার ওই ক্লাসের যে পড়াগুলো আছে এই পড়াগুলোর উপর এখানে একটা এই যে হোমওয়ার্ক পাবেন একবারে নিচে, যেমন দার্স 1 এর হোমওয়ার্ক, হ্যাঁ। তো এই হোমওয়ার্কটা হচ্ছে আপনি লিখিত আকারে জমা দিবেন, আমাদেরকে প্রচুর পরিমাণে লিখতে হবে। ঠিক আছে, এখানে হাতে লিখে জমা দেওয়ার কোনো সুযোগ আমরা রাখি নাই, রাখি না রাখার পিছনে কয়েকটা কারণ আছে। সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে যে অনেকের হাতের লেখা এতই খারাপ, অনেকের না বরং অধিকাংশরই, যেহেতু আপনারা কেউ আগে থেকে আরবি লেখে অভ্যস্ত না, তো আরবি হাতের লেখা এত করুণ, এত খারাপ অবস্থা যে এটা আসলে হোমওয়ার্কগুলো চেক করা অনেক কষ্টকর হয়ে যায়। এক আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, অনেকে যখন খাতায় লিখে ছবি তুলে এটাকে পিডিএফ বানিয়ে যে দিবে, এটা অনেকে বুঝে না, যেহেতু অনেকে এখানে বয়স্ক থাকে। আর যারা বুঝেও তারাও দেখা যায় ছবি যখন তোলে তখন ছবি কোনোটা উল্টা উল্টা হয়ে যায়, হ্যাঁ, তারপরে এদিক সেদিক হয়ে যায়, অনেকের ক্যামেরা এত ঘোলা থাকে বোঝা যায় না, মানে নানান ধরনের সমস্যা। তো এই জন্য আমরা ওই সিস্টেম না রেখে বাস কিবোর্ডে টাইপ করবে, হাতের লেখা ভালো নাকি খারাপ, ছবির ক্যামেরা কি ভালো না খারাপ, এগুলোর আর কোনো ঝামেলা নেই। সরাসরি আপনি কিবোর্ডে টাইপ করে এখানে যেমন কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনি
টাইপ করে দিয়ে দিবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে টিচাররা আপনাদের এইগুলো চেক করে কোনো কারেকশন থাকলে ওনারা কারেকশন দিবেন। ফিরতি রিপ্লাই আপনি এই যে নোটিফিকেশন পেয়ে যাবেন, যে আপনার যদি কোনো ইয়া থাকে এখানে আলাদা এই যে নোটিফিকেশনের ইয়া আছে, যদি কোনো আপনার হোমওয়ার্ক যদি ফিডব্যাক দেওয়া হয় তো সেই ফিডব্যাকের একটা নোটিফিকেশন আপনার এখানে চলে আসবে যে আপনার অমুক হোমওয়ার্কের ফিডব্যাক দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা ক্লাস দেখবেন, হাজিরা দিবেন, এবং হচ্ছে যে হোমওয়ার্কগুলো আপনারা জমা দিবেন। ঠিক আছে? এবং এই ক্লাসগুলো খুবই ছোট ছোট ক্লাস, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তো এই ক্লাসগুলো খুবই ছোট ছোট, 15 থেকে 20 মিনিটের বেশি হবে না। তো তার মানে আমরা যদি 20 মিনিট করেও যদি গড়ে ধরি, তার মানে সপ্তাহে 3টা ক্লাস, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার 20 মিনিট করে যদি আমরা ধরি, তার মানে 3 20 60, মানে আপনার ক্লাসটা মাত্র পুরো সপ্তাহে মাত্র আপনাকে 60 মিনিট ক্লাসের জন্য দিতে হবে। আর পড়াগুলো মানে ক্লাসটা দেখার পরে সেই পড়াগুলোকে আপনার আয়ত্ত করতে হবে। এই পড়াগুলোকে আয়ত্ত করার জন্য আপনাকে আরো কিছু সময় দিতে হবে। তার মানে আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা সময় যদি দেন, তাহলে আপনি হেসে খেলে কি করতে পারবেন, এই এই কোর্সটা আপনি শেষ করতে পারবেন। এখন ক্লাসগুলো দেখার পরে আপনি পড়া দিবেন কিভাবে, মানে আপনার তো ক্লাসটা আপনি ধরেন সকালে আপনাকে দেওয়া হলো, তো দেওয়ার পর এখানে একটা জিনিস বলি, আপনাদেরকে তো 2টা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে, একটা নোটিশ বোর্ড আর একটা হচ্ছে ডিসকাশন গ্রুপ। তো ক্লাসটা সকালবেলায় ফজরের পরে যখন এই ক্যাম্পাসে আপনাদেরকে দেওয়া হবে, তখন ওই নোটিশ বোর্ডের মধ্যে একটা নোটিশে একটা মেসেজ দিয়ে দেওয়া হবে যে আজকের ক্লাসটা এত নাম্বার ক্লাস আপনাদের এই ক্যাম্পাসে দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। তো আপনারা ওইখানে ওইটার আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে? এরপরে আপনারা এই পড়াগুলো দেখে তারপরে ধরেন সেখানে যে শব্দার্থ আছে সেটা মুখস্থ করা, বা রিডিংগুলো পড়ে পড়াগুলোকে আয়ত্ত করা, এটা আপনারা দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে পড়াগুলো আপনাদের কাছ থেকে নেওয়া হবে লাইভ ক্লাসে, যেমন আজকে আমি আপনাদেরকে জুমের লিঙ্ক দিলাম, আপনারা সেই লিঙ্কে অ্যাড হয়েছেন। তো এইভাবে রাত্রি এসার পরে এই 9:30টাতেই টিচাররা আপনাদেরকে জুমের লিঙ্ক দিবেন। লিঙ্ক দেওয়ার পরে আপনারা আজকে যেভাবে অ্যাড হয়েছেন ঠিক একই সিস্টেমে আপনারা ওই লিঙ্ক থেকে আপনারা কি করবেন, ওই মানে লাইভে অ্যাড হবেন। অ্যাড হওয়ার পরে মানে আরও টিচাররা থাকবেন, বোনেরা যারা আছেন তাদের জন্য মহিলা টিচার থাকবেন, আর পুরুষ যারা আছেন তাদের জন্য পুরুষ টিচার। টিচাররা হচ্ছেন আপনাদের কাছ থেকে সেই পড়াগুলো নিবেন। আপনাদের এক এক ব্যাচে একাধিক উস্তাজ এবং উস্তাজারা থাকবেন। তো ওনারা হচ্ছেন আপনাদের পড়াগুলো নিবেন। তো অর্থাৎ পড়াটা আপনি শিখবেন এবং পড়াটা নিবেন হচ্ছে ওই ই ক্যাম্পাস থেকে। এরপরে আপনি নিজের মতন পড়াটা আয়ত্ত করবেন, করার পরে আপনার কাছ থেকে পড়াগুলো নেওয়া হবে হচ্ছে লাইভে, আপনার কাছ থেকে পড়াগুলো নেওয়া হবে। হ্যাঁ, টিচার আপনার কাছ থেকে পড়াগুলো লাইভে নেবেন ইনশাল্লাহ। তো এইভাবে হচ্ছে আমরা মানে এইভাবে হচ্ছে যে আমরা আমাদের এই মানে আহ, এই মানে ক্লাস কিবারে হবে সেটা আমরা দেখলাম, ক্লাসের হাজিরা কিভাবে দিবেন সেটাও আমরা দেখলাম, হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন এটাও আমরা দেখলাম, পড়া কিভাবে নেওয়া হবে সেটাও আশা করি আপনাদেরকে আহ, বুঝাতে পেরেছি। এখন পড়াটা আপনাদেরকে একটা রুটিন করে দেওয়া হবে, আপনাদেরকে একটা রুটিন করে দেওয়া হবে যে পড়া কি কি বারে আপনাদের নেওয়া হবে। এবং পড়া নেওয়ার সুবিধার্থে আমরা আপনাদেরকে 2টা ইয়াতে ভাগ করেছি, মানে মাক্কি এবং মাদানী। আপনারা যদি এই আপনাদের যে ইয়া আছে এখানে যদি আপনারা যান, দেখবেন আপনাদের নামের পাশে যেমন এই যে 20 নং ব্যাচ, আপনার এখানে মাক্কি পুরুষ এই যে লেখা আছে মাক্কি, মানে আপনাদেরকে মাক্কি এবং মাদানী 2টা ব্যাচে আলাদা করে ভাগ করা হয়েছে। 2টা ব্যাচ বলতে 2টা শাখায় আলাদা করে ভাগ করা হয়েছে। তো আপনারা এই ক্যাম্পাসে ঢুকলেই ওই ব্যাচের পাশেই, হ্যাঁ 20 নং ব্যাচের পাশেই দেখতে পাবেন কে মাক্কি আর কে মাদানী। ঠিক আছে? তো আপনাদেরকে এইভাবে 2টা শাখায় ভাগ করা হয়েছে পড়া নেওয়ার সুবিধার্থে। কারণ এই মানে য- যাতে করে আলাদা আলাদা টিচাররা আলাদা আলাদা শাখার পড়া নিতে পারেন। হ্যাঁ, অন্যথায় দেখা যাবে যে মানে পড়া নেওয়ার ক্ষেত্রে অনেক ইয়া হয়ে যায়, মানে লম্বা সময় লেগে যায়। তো আমরা পড়া নেওয়ার সুবিধার্থে 2টা শাখা আপনাদেরকে ভাগ করেছি। তো কোন শাখার মানে পড়া কে নিবেন উস্তাজকে, এটা আপনাদেরকে আমি জানিয়ে দিব আজকেই। তো উনারা ওইভাবে আপনাদেরকে রুটিন করে দিবেন যে আপনারা কি কি বারে কখন 9:30টাই হবে, আর কি কি বারে পড়াগুলো আপনাদের কাছ থেকে নেওয়া হবে এটার একটা রুটিন আপনাদেরকে করে দেওয়া হবে। তো সেই রুটিন অনুপাতে আপনারা পড়া শোনাবেন। এখন পড়া শোনানোটা আপনারা মানে যাদের মনে চায় প্রতিদিনই পড়াশোনা নিতে পারবেন, যেদিনই পড়া নেওয়া হবে প্রতিদিন পড়াশোনা নিতে পারবেন, কিন্তু আপনারা মিনিমাম সপ্তাহে মানে মিনিমাম একবার হইলেও যেন আপনাদের পড়া শোনানো হয়, এই ব্যাপারে সবাই সচেষ্ট থাকবেন। কারণ দেখা যায় শুরুতে তো পড়া শোনানোর জন্য আপনারা খুব আগ্রহ দেখান, মানে শুরুতে হচ্ছে যে সবাই খুব আগ্রহ দেখায় পড়া ইয়ে করার জন্য, এই শোনানোর জন্য।
কিন্তু 1-2 সপ্তাহ পার হওয়ার পর বা 2-3টা ক্লাস 4-5টা ক্লাস হয়ে যাওয়ার পর এরপরে দেখা যায় পড়া শোনানোর লোক আস্তে আস্তে কমতে থাকে। এবং কিছুদিন পরে এরকম অবস্থা হয় 1-2 মাস যাওয়ার পরে যে নির্দিষ্ট কয়েকজনই সবসময় পড়া শোনায়, বাকিরা ঠিক মতন পড়া শোনায় না, তারা ওই মাসে 2-4 বার পড়া শোনায়। ঠিক আছে, বা তাদেরকে বারবার উস্তাদরা বারবার তাদেরকে মেসেজ করেন যে আপনি পড়া শোনান না কেন, তাকে বারবার মেসেজ দিয়ে ডেকে ডেকে আনতে হয়, অথবা তাকে বারবার তাকে হচ্ছে যে বারবার করতে হয় পড়া শোনানোর জন্য। তো এরকম করবেন না আপনারা। মিনিমাম আমরা বলি যে মিনিমাম হচ্ছে সপ্তাহে একবার পড়া শোনাবেন। আর যদি আপনি সপ্তাহে একাধিকবার পড়া শোনান সেটা তো আরো ভালো, সেটা আরো ভালো। কিন্তু এইটা শিওর করবেন যে মিনিমাম সপ্তাহে অন্তত একবার হলেও যেন আপনার পড়া শোনানো, আহ, আপনি পড়া যেন শুনান, এটা আপনি শিওর করবেন আর কি। ঠিক আছে। এরপরে এখানে আপনারা এই ক্যাম্পাসে আরো বেশ কিছু জিনিস আছে, আপনারা একটু ঘুরে দেখে নেবেন। এখানে যে রিপোর্ট আছে, রিপোর্টের মধ্যে হচ্ছে যে আপনারা এই কি বলে লিডার বোর্ড থেকে হচ্ছে যে আপনারা চাইলে ওই আপনাদের সামগ্রিকভাবে ধরেন ক্লাস দেখা, হোমওয়ার্ক নিয়মিত জমা দেওয়া, তারপরে হচ্ছে পরীক্ষায় গুলো ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করা, এরপরে আপনার পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া, সব কিছু মিলিয়ে কারা সবচেয়ে বেশি মানে পয়েন্ট বেশি পাচ্ছে, স্কোর কাদের সবচেয়ে ভালো, তাদের নামে তালিকা এখানে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার কি বলে ওই যে ফাইনাল রেজাল্ট, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় আপনাদের তো প্রতি মাসে একটা করে পরীক্ষা হবে, এবং আপনাদের হচ্ছে কি বলে আপনাদের 4 মাসে একটা মানে সেমিস্টার, তার মানে আপনাদের প্রতি মাসে একটা করে যদি পরীক্ষা হয় তার মানে এক এক সেমিস্টারে আপনাদের 4টা করে পরীক্ষা হবে। তো এই সব পরীক্ষায় মিলিয়ে সব মানে যারা যে যে সবচেয়ে বেশি নাম্বার পাবেন, ঠিক আছে, তাদেরকে হচ্ছে আমরা পুরস্কৃত করি। তো এখন মনে করেন আপনি 2টা বা 3টা পরীক্ষা হয়েছে, তো 3 পরীক্ষার নাম্বার মিলিয়ে কার নাম্বার সবচেয়ে বেশি, এটাও আপনারা দেখতে পারবেন এই যে ব্যাচের ফাইনাল রিপোর্ট যেটা আছে। যেমন আমরা যদি ধরেন কথার কথা এখানে যদি আমরা 15 নং ব্যাচে যদি যাই, তাহলে দেখেন এখানে এই যে মানে দেখা যাচ্ছে যে এই 3জন হচ্ছেন সবচেয়ে বেশি মানে মার্কস উনারা পাইছেন মানে এই। তো সবগুলা পরীক্ষা মিলিয়ে হচ্ছে যে সবচেয়ে বেশি নাম্বার যারা পাবেন তাদেরকে হচ্ছে আমরা পুরস্কৃত করব। তো এই কারণে এরকম যেন না হয় যে আপনি প্রথম পরীক্ষার নাম্বার একটু কম পাইছেন আপনার মন খারাপ হয়ে গেছে, এরকম যেন না হয়। বরং প্রথম পরীক্ষায় একটু কম নাম্বার পাইলেও আপনি চেষ্টা করবেন যেন দ্বিতীয় তৃতীয় পরীক্ষা এবং চতুর্থ পরীক্ষার মাধ্যমে আপনার ওই কম পাওয়ার যেই অভাবটা এটা যেন পুষিয়ে যায়। আবার কেউ প্রথম পরীক্ষায় সবচেয়ে ভালো নাম্বার পাইছেন, সবচেয়ে বেশি নাম্বার পাইছেন, এর মানে এটা না যে মানে আপনি এখন গাফলতি করবেন, না। কারণ হতে পারে যে আপনি গাফলতি করলে দ্বিতীয় বা তৃতীয় পরীক্ষায় নাম্বার আপনি কম পেয়ে আপনার টোটাল মার্কস আপনার কমে গেল, এটাও হতে পারে। তো এই জন্য আপনাদের কার কি হালত এটা আপনারা চাইলে যে রিপোর্টগুলো থেকে ফাইনাল ব্যাচ ফাইনাল রেজাল্ট থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে রিপোর্টের আরো কিছু কাজ আমরা করতেছি। ঠিক আছে, আপনারা মানে কতদিন প্রতি মাসে কতবার পড়া শুনাইলেন এটা এখন না, এটাও আমরা অ্যাড করার কাজ করতেছি। এই ধরনের আরো কিছু জিনিস আমরা অ্যাড করে নিব ইনশাল্লাহ। তো এগুলোর মাধ্যমে মূলত আপনারা আপনাদের নিজেদের অবস্থা, নিজেদের পড়াশোনার কি হালত, এগুলো হচ্ছে আপনারা নিজেরা যাচাই করতে পারবেন। হ্যাঁ, ব্যাচ রিপোর্ট থেকে আপনারা হচ্ছে যে মানে যেমন হচ্ছে যে আপনার অ্যাটেন্ডেন্স, আপনি পুরা মাসে কয়টা ক্লাস দেখে শেষ করছেন, তারপরে হোমওয়ার্ক কয়টা জমা দিছেন। হ্যাঁ, এই ধরনের আপনার নিজের একটা রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এটার পাশাপাশি কয়দিন পড়া শুনাইছেন এটা এখনো অ্যাড করা হয় নাই, এটাও আমরা খুব শীঘ্রই অ্যাড করে ফেলবো ইনশাল্লাহ। তো এই জিনিসগুলোর মাধ্যমে নিজের অবস্থাটাও আপনি নিজেরা যাচাই করতে পারবেন। তো যে কথা বলছিলাম যে আমরা মানে পড়া, তাহলে যেটা বলছিলাম যে আপনারা মিনিমাম হচ্ছে সপ্তাহে একদিন হইলেও কি করবেন, পড়া শোনাবেন। এমন যেন না হয় যে আপনার মানে 2-3 সপ্তাহ পার হয়ে গেছে আপনি পড়া শোনাচ্ছেন না। অনেকে আছে পড়া শোনাতে গেলে একটু লজ্জা পায়, লজ্জা পাওয়ার তো কিছু নেই। পড়া শুনাইলে অনেকে হচ্ছে একটু সংকোচ করে, কারণ পড়া যদি আপনি না শুনান তাহলে আপনার পড়ার মধ্যে কোন কোন জায়গায় ভুল থেকে যাচ্ছে এটা তো আপনি ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। এই কারণে পড়া অবশ্যই শোনাবেন। আর যদি কেউ এরকম থাকেন যে বিদেশে থাকার কারণে টাইমিং এ মিলছে না, মানে যেই টাইমেরটাতে পড়া নেওয়া হয় যেমন 9:30, ওই টাইমটাতে আপনার অফিস থাকছে, বা আপনি বাইরে থাকেন, ওই টাইমে হচ্ছে আপনাদের কাজের কাজের টাইম, তাইলে আপনি উস্তাদের সাথে আলাদা করে পার্সোনালি যোগাযোগ করে আপনি আপনার জন্য একটা আলাদা ঠিক করে নেবেন। এটা আমি সবার জন্য বলছি না, সবাই চেষ্টা করবে নির্ধারিত টাইমে পড়াশোনার জন্য, কিন্তু কারো যদি এই ধরনের কোনো ওজোর থাকে তাহলে হচ্ছে তাকে আমরা বিশেষভাবে বিবেচনা করব, বিবেচনা করে তাকে আমরা আলাদা সুযোগ দিব। কারণ আমরা চাই যে মানে আপনাদের যে কোনো অসুবিধা হলে এটাকে বিবেচনা করে এটার বিকল্প কি করা যায় সেটা, সেই সাপোর্ট আপনাদেরকে দেওয়া। ঠিক আছে, তবে সবাই চেষ্টা করবেন
রুটিনের ভিতরে থাকার জন্য, নির্ধারিত টাইমে পড়া শোনানোর জন্য। আর যদি কারো এই ধরনের সমস্যা থাকে তো সেটা অবশ্যই উস্তাদের সঙ্গে, মানে যে উস্তাদরা পড়া আপনাদের নিবেন, আমি আছি, তারপরে অন্যান্য সহকারী উস্তাদরা আছেন, ওনারা পড়া নিবেন। তো ওনাদের সঙ্গে অবশ্যই আপনার সমস্যাগুলো খুলে বলবেন। খুলে বলে এটার সমাধান কি হতে পারে এটা ওনাদের সাথে কথা বলে ঠিক করে নেবেন। অনেকে আছে এই ধরনের সমস্যার কারণে যোগাযোগও করে না, কিছু বলেও না, তারপর একসময় সে মানে মনোবল হারিয়ে ফেলে এবং হতাশ হয়ে পড়ে, তারপর আস্তে করে পড়া ছেড়ে দেয়। এরকম করবেন না। আপনার যে ধরনের সমস্যা থাকলে ওইটা আপনি আমাদের সাথে আলোচনা করবেন, আলোচনা করে এটার বেটার সলিউশনটা কি হতে পারে সেটা আমরা আপনার জন্য খুঁজে বের করার চেষ্টা করব। এবং আমাদের দিক থেকে সর্বোচ্চ যে সাপোর্টটা দেওয়া সম্ভব সেটা আমরা আপনার জন্য দিব ইনশাল্লাহ। ঠিক আছে, যদি এরকম হয় যে আপনি লাইভে পড়াতে শোনাতে পারছেন না, টাইমিংয়ে মিলছে না, অন্তত পক্ষে টিচার আপনাকে আপনার ইনবক্সের মধ্যে কিছু পড়া দিয়ে দিবেন, আপনি ভয়েসে পড়াগুলো শুনিয়ে দিলেন, উনি সেগুলো শুনে কারেকশন করে দিবেন, অন্তত এইভাবে হইলেও আপনি পড়াটা দেন। সবচেয়ে উত্তম তো হচ্ছে যে আপনি লাইভে সরাসরি পড়াটা শোনাবেন। সেটাও যদি নাও হয় অন্তত পক্ষে ওইভাবেও করেন। মানে একটা না হয় আরেকটা, আরেকটা না হয় আরেকটা, কারণ একেবারে না হওয়ার চাইতে কিছু হওয়া তো ভালো। এই দিক থেকে একাধিক পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। ঠিক আছে, তো এগুলো বললাম যদি যাদের সমস্যা আছে তাদের জন্য আর কি। তবে সবাই চেষ্টা করবেন আপনার লাইভে নির্ধারিত সময়ে যেভাবে পড়াগুলো নেওয়া হয় সেভাবে, মানে লাইভে এসে উস্তাদের সঙ্গে কথা বলে সরাসরি পড়াগুলো শোনানোর জন্য। পড়া শোনালে তখন হচ্ছে যে আপনার ভুলগুলো ধরা পড়বে এবং আপনার কোন যেই যে জায়গাগুলোতে কারেকশন দরকার সেই কারেকশনগুলো আপনি পাবেন। আচ্ছা, আর এরপরে হচ্ছে যে পড়া সংক্রান্ত প্রশ্ন কিভাবে করবেন। ঠিক আছে, পড়া সংক্রান্ত প্রশ্ন কিভাবে করবেন, পড়া সংক্রান্ত প্রশ্ন আপনি কয়েকভাবে করতে পারেন। একটা হচ্ছে ই ক্যাম্পাসে, ওখানে যে ক্লাস যে আপনাকে দেওয়া হবে, ক্লাসের নিচে ওখানে কমেন্ট করার অপশন আছে, ওখানে আপনি সঙ্গে সঙ্গে ওখানে আপনি কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে টিচাররা হচ্ছে যে আপনাকে ওইটা ফিরতি লিখিত আকারেই আপনাকে ফিরতি রিপ্লাই দিয়ে দিবে এবং আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আপনাকে রিপ্লাই দেওয়া হবে। অথবা আপনি ধরেন ক্লাস দেখছেন, দেখতে দেখতে একটা জায়গায়, যেহেতু ক্লাসটা রেকর্ডেড, দেখতে দেখতে একটা জায়গা আপনি বুঝেন নাই বা এটা আপনার কাছে একটু অস্পষ্ট মনে হচ্ছে বা জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয় নাই বা আপনার মনে একটা প্রশ্ন এসেছে, তো আপনি সঙ্গে সঙ্গে আমার ইনবক্সে অথবা সহকারী উস্তাজ বা উস্তাজা যারা আছেন তাদের ইনবক্সে আপনি সঙ্গে সঙ্গে প্রশ্নটা করে ফেলবেন। যেন মানে পরে অনেক সময় আছে যে আমরা চিন্তা করি যে না আচ্ছা এই প্রশ্নটা আমি পরে করব, পরে আর আসলে প্রশ্ন করা হয় না, পরে ভুলে যায়। এজন্য আপনি সঙ্গে সঙ্গে ইনবক্সে ইনবক্সে প্রশ্ন করা অনুমতি আমভাবে আছে সবার জন্য। তো আপনি সঙ্গে সঙ্গে ইনবক্সে প্রশ্নটা করে ফেলতে পারেন। এরপরে আমরা টিচাররা যখন মানে অনলাইনে আসবো, ফ্রি হব, আপনার মেসেজ দেখে আমরা আপনাকে ওইটার উত্তর দিয়ে দিব। ঠিক আছে, দুই। অথবা তিন নম্বরে হচ্ছে যে আপনি আপনার প্রশ্নটা লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন, অথবা এটা আপনি মনে রাখতে পারেন। এরপরে যখন ওই যে লাইভে যখন আপনি পড়া শোনাবেন জুমে, তো পড়া শোনানোর সময় ওই লাইভে তখনই আপনি টিচারকে প্রশ্নটা করে নিতে পারেন, করে সরাসরি তার কাছ থেকে আপনি আপনার ওই জায়গাটা বুঝে নিতে পারেন। চার, অথবা প্রত্যেকটা ওই আগে, পরীক্ষার আগে আমরা একটা লাইভ সলিউশন ক্লাস নিব। ঠিক আছে, আমাদের তো সপ্তাহের মানে প্রথম 3 সপ্তাহ আমরা ক্লাস নিব এবং চতুর্থ সপ্তাহে আমরা আর ক্লাস নিব না নতুন ক্লাস, বরং চতুর্থ সপ্তাহে আমরা এই 3 সপ্তাহে যে পড়াগুলো পড়া হয়েছে সেই পড়াগুলোর উপর আমরা পরীক্ষা নিব। ঠিক আছে, আমরা পরীক্ষা নিব। মানে আমরা, আপনারা একটু কিতাবটা সংগ্রহ করার পরে ওই কিতাবের শুরুতে এটা চার্ট দেওয়া আছে যে কিতাবটা কিভাবে বিন্যস্ত করা হয়েছে, এটা চার্ট দেওয়া আছে, এবং আমাদের পরীক্ষা কবে কবে হবে এটা একটা চার্ট দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। তো ওখানে দেখবেন যে আমাদের এক একটা অধ্যায়ের মধ্যে মোট 12টা পাঠ আছে। এটা একটু ভালো করে খেয়াল করেন, এক একটা অধ্যায়ের মধ্যে মোট 12টা পাঠ আছে। তো আমরা এক এক মাসে হচ্ছে 3টা করে পাঠ পড়ব। ঠিক আছে, এক এক মাসে 3টা করে পাঠ আমরা পড়ব এবং এক একটা পাঠ আমরা পড়ব এক এক সপ্তাহে। তার মানে 3 পাঠ পড়তে আমাদের 3 সপ্তাহ দরকার। এক একটা পাঠ পড়বো আমরা 3টা ক্লাসে, যেহেতু আমাদের সপ্তাহে 3টা ক্লাস, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তো আমি এটা একটু আপনাদেরকে দেখাই, একটু দেখে দেখিয়ে বললে এটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। আমি এটা পিডিএফটা আমি একটু ওপেন করি, ওপেন করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই যে দেখেন আপনারা এই চার্টটা একটু খেয়াল করেন। প্রত্যেকটা পাঠে আমরা এক এক সপ্তাহে এক এক পাঠ পড়ব। হ্যাঁ,
এক এক আমরা প্রশ্নোত্তরের পরে একবারে শেষে আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাল্লাহ। এক ভাই হাত তুলেছেন, ওনার প্রশ্নটা আমরা নিব। আর বোনদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ওই লিখিত আকারে প্রশ্ন করে ফেলতে পারেন, আমি ওগুলা দেখে দেখে উত্তর দিব। আর ভাইরা লিখিত আকারেও করে ফেলতে পারেন প্রশ্ন, অথবা মৌখিক করতে চাইলে শেষে এসে আমি প্রশ্ন উত্তর পড়বে, আপনাদের মাইক খুলে দিব ইনশাল্লাহ। এটা একটু খেয়াল করেন যে এক একটা পাঠে তিনটা করে পরিচ্ছেদ থাকবে। আমি যদি সূচিতে যাই দেখেন, এক একটা পাঠে এই যে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, আমরা এক একটা ক্লাসে এক এক পরিচ্ছেদ পড়বো। ঠিক আছে? তো আমরা এক সপ্তাহে তিনটা ক্লাস করব মানে এক সপ্তাহে তিনটা পরিচ্ছেদ পড়বো। আর এক একটা পাঠ তিন পরিচ্ছেদে, তার মানে আমরা প্রতি সপ্তাহে একটা করে পাঠ পড়বো। তো এইভাবে আমরা এক মাসে মানে এই প্রথম 3 সপ্তাহে 3 পাঠ পড়বো। 3 পাঠ পড়ার পরে চতুর্থ সপ্তাহ যেটা, এই চতুর্থ সপ্তাহে নতুন কোনো ক্লাস আপনাদেরকে আর দেওয়া হবে না। ওই সপ্তাহটা হচ্ছে ক্লাস অফ থাকবে, এবং এই 3 পাঠের পড়াগুলোকে আমরা আবার রিভাইজ দিব, এগুলোকে আমরা আবার ভালো করে আয়ত্ত করব এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। অনেকের আছে ক্লাস একটু জমে যেতে পারে, দুই একটা পিছিয়ে পড়তে পারে নানান কারণেই, তারা এই সময়ের ভিতরে এগুলোকে দেখে ভালো করে ক্লাসগুলো সব শেষ করে নিবে, নিয়ে প্রস্তুতি নিয়ে তারপরে মাসের শেষে হচ্ছে আমরা পরীক্ষাটা নিব। হ্যাঁ, পরীক্ষাটাও হচ্ছে লিখিত আকারে নেওয়া হবে ই ক্যাম্পাসে। আপনাদেরকে ওই ই ক্যাম্পাসে হচ্ছে যে পরীক্ষা নেওয়ার জন্য আলাদা ইয়া আছে। উম, আমি একটু দেখাই আপনাদেরকে, মানে এই যে এক্সামের একটা আলাদা জায়গা আছে ওই, হ্যাঁ পরীক্ষার জন্য এই যে দেখেন এক্সামের জন্য এখানে এক্সাম অপশন আছে, এক্সাম অপশনের মধ্যে লিখিত আকারে আপনাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে, এবং ওখানে লিখিত আকারেই আপনাদের জন্য মানে প্রশ্ন থাকবে। ওই 50 মার্কের পরীক্ষা হবে। এই 50 মার্কের মধ্যে এই আপনার 40 হচ্ছে লিখিত আকারে, আর 10 থাকবে হচ্ছে আপনার না যেন 45 সম্ভবত লিখিত, আর 10 থাকবে, আর কি মানে 5 বা 10 থাকবে হচ্ছে আপনাদের নিয়মিত হোমওয়ার্ক জমা দেওয়ার উপরে আপনাদের কিছু মার্ক থাকবে পরীক্ষাতে। তো এই পরীক্ষাগুলো লিখিত আকারে আর কি আপনাদের নেওয়া হবে। তো এই পরীক্ষাটা হচ্ছে আমরা মাস শেষে হচ্ছে যে একটা পরীক্ষা নিব। এভাবে আমাদের প্রথম মাস চলে গেল, দ্বিতীয় মাসও সেম ভাবে, দ্বিতীয় মাসও আমরা একইভাবে প্রতি সপ্তাহে একটা করে পাঠ পড়বো। এইভাবে আমরা ওই এক মাসে 3 পাঠ পড়া হয়ে যাবে আমাদের 3 সপ্তাহে। চতুর্থ সপ্তাহে গিয়ে হচ্ছে যে আমরা আবার একটা গ্যাপ দিব এই পিছনের পড়াগুলোকে রিভাইজ দেওয়ার জন্য। গ্যাপ দিয়ে মাস শেষে হচ্ছে যে আমরা আবার আরেকটা পরীক্ষা নিব। এভাবে আমরা 4 মাসে হচ্ছে যে কি করব, এক একটা সেমিস্টার আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো কোনো কোনো জায়গায় অনেক সময় দেখা যায় ওই যে ঈদের কারণে, রোজার রোজার কারণে, অনেক সময় কোরবানির কারণে ছুটি দিতে হয়। ওই ছুটির কারণে আবার অনেক সময় দেখা যায় যে আপনাদের কিছু কিছু পড়া কঠিন থাকে। কঠিন পড়ার কারণে অনেক সময় স্টুডেন্টদের পক্ষ থেকে আবেদন থাকে যে আমাদেরকে পরীক্ষার জন্য, প্রস্তুতির জন্য আরো 2-1 দিন সময় বাড়িয়ে দেওয়া হোক। অনেক সময় এই ধরনের আবেদন থাকে। তো এগুলোর কারণে সবকিছু মিলিয়ে অনেক সময় দেখা যায় যে মানে 1-2 সপ্তাহ বেশিও লেগে যায়। হ্যাঁ, 4 মাসের জায়গায় হয়তো দেখা যায় 4 মাস 10 দিন বা 4 মাস 15 দিন, মানে এরকম 1-2 সপ্তাহ একটু বেশি লেগে যায় অনেক সময়। তো এটা মাথায় রাখতে হবে আর কি। এভাবে আমরা এক একটা সেমিস্টার 4 মাসে শেষ করবো ইনশাল্লাহ। এবং আপনারা একটু কিতাব, যারা কিতাব সংগ্রহ করেছেন একটু দেখবেন, মানে পুরো বইটাই হচ্ছে খুব মানে একেবারে খুব সুশৃঙ্খলতার সাথে এটাকে বিন্যস্ত করা হয়েছে। এবং প্রত্যেকটা পরিচ্ছেদ সমান মাপের, এরকম না যে কোনো পরিচ্ছেদ বড় কোনো পরিচ্ছেদ ছোট। এসবের বিষয়ে পড়াতে গিয়ে আমরা এই এই সমস্যার মুখোমুখি হইতাম যে কোনো কোনো পাঠ বড়, কোনো কোনো পাঠ ছোট, কোনো অধ্যায় বড়, কোনো অধ্যায় ছোট। তো যার কারণে পরীক্ষা মানে নিতে গিয়ে আমরা সমস্যায় পড়ে যেতাম, দেখা যেত কোনো পরীক্ষা দ্রুত চলে আসছে, আবার কোনো পরীক্ষা আসতে অনেক দেরি হচ্ছে। হ্যাঁ, আমরা যে এখানে যেটা করেছি, আমাদের পুরো কিতাব এক ধাঁচে রচনা করা, একই সিস্টেমে এবং একই সমান অনুপাতে, প্রত্যেকটা পরিচ্ছেদ সমান মাপের, যাতে করে আমাদের পড়াগুলো এক মাপের থাকে আর কি। ঠিক আছে? তো এটা আপনারা একটু দেখে নেবেন ইনশাল্লাহ। এরপরে হচ্ছে যে আমরা এই তাইলে পড়া সংক্রান্ত প্রশ্ন কিভাবে করবেন, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এই মানে প্রত্যেকটা ইয়ার সাথে, মানে পাঠের সাথে একটা করে শিট দেওয়া হবে আপনাদেরকে। মানে যে ক্লাস নোট যেগুলো আছে বিস্তারিত ব্যাকরণগত নানান বিষয়, বা ক্লাসের মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে বলা হবে, এগুলোর একটা ক্লাস নোট দেওয়া হবে। এবং সেই ক্লাস নোটটা হচ্ছে আপনারা প্রত্যেক পাঠের প্রথম পরিচ্ছেদের যে ক্লাসটা আছে সেই ক্লাসের সাথে আপনারা পেয়ে যাবেন। মানে অর্থাৎ ওই শিটগুলো দেওয়া হবে পাঠ ভিত্তিক, মানে এক একটা শিট এক একটা পাঠের হবে। তো যেহেতু এক একটা পাঠের পাঠ পড়বো আমরা 3টা ক্লাসে 3টা পরিচ্ছেদে পড়বো, তো ওই পাঠের শিটটা ওই প্রথম পরিচ্ছেদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটার সাথে আপনারা হচ্ছেন যে
ওই পাঠের শিটটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে সবই বুঝে নেবেন। ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন এগুলো আপনারা ধীরে ধীরে সবই বুঝবেন ইনশাল্লাহ। এরপরে পারস্পরিক প্র্যাকটিস যেটা তামরিন, এটা আপনারা কিভাবে করবেন? আপনাদের ডিসকাশন গ্রুপ যেটা আছে সেই ডিসকাশন গ্রুপের মধ্যে টিচাররা আপনাদেরকে লিখিত আকারে প্র্যাকটিস করাবেন। সপ্তাহে 1-2 দিন করাবেন ইনশাল্লাহ। এবং এটা রুটিন আপনাদেরকে বলে দেওয়া হবে কি কি বারে করাবেন। রুটিনটা এখনো করা হয়নি, রুটিনটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এর বাইরে আপনারা নিজেরা নিজেরা সব সময় প্রচুর পরিমাণে তামরিন করবেন। তামরিন মানে প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন? যে ধরেন একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন, অর্থাৎ একজন মনে করেন একটা বাংলা বাক্য দিলেন যে এটি একটি বই, অন্যজন বাকিরা কি করলেন, এটাকে আরবি করলেন, হাজা কিতাবুন লিখিত আকারে। আবার একজনে কি করবেন, একটা বাংলা বাক্য দিলেন অথবা একটা ছবি দিলেন যে এখানে কি, তারপরে ওই ছবি দেখে আরেকজন এটার বাকিরা এটার আরবি করলেন। এইভাবে নানান পদ্ধতিতে আপনারা কি করবেন, ওই ডিসকাশন গ্রুপের মধ্যে নিজেরা নিজেরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এইগুলো আপনারা আস্তে আস্তে সবই বুঝে ফেলবেন। আমরাও আপনাদেরকে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তো আমরা যেভাবে করাবো ওই একই পদ্ধতিতে আপনারা নিজেরা নিজেরাও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যখনই অনলাইনে আসবেন অহেতুক ফেসবুকে ঘুরেঘুরি না করে, ওই রিলস আর ওই হাবিজাবি ভিডিও না দেখে, যখনই সময় পাবেন তখনই এই ডিসকাশন গ্রুপে এসে তামরিন করবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আমরাও আপনাদেরকে প্রতিদিন কিছু কিছু করে বাক্য দিব এগুলোকে আরবি করার জন্য। তো এগুলো আপনারা চেষ্টা করবেন গুরুত্বের সাথে এগুলোকে আরবি করার জন্য। প্র্যাকটিস যত বেশি পরিমাণে করবেন তত বেশি আপনার কি হবে, পড়াগুলো আপনার জন্য তত সহজ হবে। আর চেষ্টা করবেন যে নিজের একজন পার্টনার বানায় নিতে। আপনার একজন বা দুইজন যদি আপনার এরকম গ্রুপ গ্রুপ হয়ে নেন বা পার্টনার বানায় নেন, যে দুজন মিলে মিলে কি করলেন, প্র্যাকটিস করলেন, একজন আরেকজনের পড়ার খোঁজখবর নিলেন, বা দুজনে মিলে একসঙ্গে হচ্ছে যে প্র্যাকটিস প্র্যাকটিস করলেন। এভাবে একজন আরেকজনকে উৎসাহিত করলে দেখা যায় যে অনেক সময় এই পড়াটা তখন আর গাফলুতি আর আসে না, একজন আরেকজনকে সতর্ক করে দিতে পারে। এইভাবে আপনারা যদি সম্ভব হয় তাহলে হচ্ছে যে এইভাবে একজন আরেকজনের সঙ্গে এভাবে গ্রুপ করে নিতে পারেন আপনারা, বা একজন আরেকজনের সঙ্গে মানে স্টাডি পার্টনার হয়ে নিতে পারেন। এটার জন্য সবচেয়ে ভালো হয় যদি যারা ভর্তি হয়েছেন তাদের পরিচিত কেউ যদি ভর্তি হয়ে থাকে, তাহলে তার সাথে আপনি এই ধরনের আপনার স্টাডি পার্টনার তাকে বানায় নেন। এই জন্য আমি সবসময় বলি যে যে আপনি চেষ্টা করবেন যে আপনি যে ভর্তি হয়েছেন আপনার পরিচিত সার্কেলের মধ্যে থেকে একজনকে আপনি নিয়ে আসেন। আপনার বন্ধু হতে পারে, ভাই হতে পারে, যেই হোক, নিয়ে আসেন যাতে করে তাকে আপনি আপনার স্টাডি পার্টনার বানাতে পারেন। এবং তার সঙ্গে দুজনে মিলে একসঙ্গে যখন পড়বেন তখন ওই পড়ার মধ্যে আপনার একটা বরকত আসে, পড়ার মধ্যে গাফলুতি সহজে আর আসতে পারে না। ঠিক আছে, এটা করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন যদি কেউ কোর্স করতে না চান তাহলে আপনি যেভাবে ভর্তি হয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে একইভাবে আপনি আমাদেরকে যদি বলেন যে আমি আর কোর্সটা করতে চাচ্ছি না, যে কোনো অসুবিধার কারণে, আপনি অসুস্থতার কারণে হতে পারে, পড়া কঠিন মনে হওয়ার কারণে হতে পারে, চাপ মনে হওয়ার কারণে হতে পারে, তারপরে পড়া আপনি বুঝেন মানে পড়া আপনার নিতে পারতেছেন না, এটাও হইতে পারে। অনেক কারণ থাকতে পারে। কারণ যেটাই থাকুক, যদি আপনি পড়া ছেড়ে দিতে চান সেটা আমাদেরকে সুন্দর করে আপনি যেভাবে ভর্তি হয়েছেন একাডেমিতে মেসেজ করে, ওইভাবে মেসেজ করে আপনি আবার আপনার মানে পড়া থেকে আপনি অব্যাহতি নেবেন। এই কাজটা কখনো ভুলেও করবেন না যে আপনি পড়বেনও না আবার আমাদের সঙ্গে যোগাযোগও করবেন না, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি কোনো রিপ্লাইও দিবেন না। এটা খুবই দৃষ্টিকটু এবং অসৌজন্যমূলক। এই কাজটা করবেন না। অনেকে আছে এই কাজটা করে থাকে, যে উনি পড়া দেয়ও না, তারপরে উস্তাদ তাকে বারবার মেসেজ দিচ্ছে যে ভাই আপনি পড়া কি দিবেন না, পড়া কি শোনাবেন না। তিনি উস্তাদকে যে একটা রিপ্লাই দিবেন যে আমার এই সমস্যা, অথবা আমি অসুস্থ, অথবা আমি আর পড়বো না, অথবা কিছু না কিছু একটা তো ভদ্রতার খাতিরে হলেও মানুষ বলে না। দিনের পর দিন মেসেজগুলো সে সিনই করে না, হয়তো সে উস্তাদের আইডিটাকে মিউট করে রেখে দিয়েছে। এগুলো খুবই মানে এবং এটাকে শুধু কি বলবো, এটা শুধু আসলে অসৌজন্যমূলক না, এটা এক ধরনের বেয়াদবিমূলক আচরণ। কারণ আপনাকে তো কেউ জোর করে এখানে পড়তে আনেনি, আপনি নিজের আগ্রহে এসেছেন। তা আপনি যদি পড়তে না চান সেটা আপনি সুন্দর করে বলে বিদায় নিয়ে নেবেন। কিন্তু আপনি মেসেজ দিলে বারবার আপনি সেটা সিন করবেন না, দেখবেন না, অথবা সিন করে ফেলে রাখবেন, দিনের পর দিন আপনি কোনো উত্তর দিবেন না, এটা দেখতে খুবই খারাপ দেখা যায়। এই কাজটা কেউ করবেন না। আপনি এসেছেন নিজ আগ্রহে, চলে যেতে চাইলেও আপনার জন্য তো দরজা খোলা আছে, আপনি সুন্দরভাবে চলে যেতে পারবেন। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের যে কোনো সেমিস্টার আপনি যদি শেষ করেন তাহলে ওই সেমিস্টারের অ্যাক্সেস আপনার জন্য মানে আপনি সব সময় পাবেন, লাইফ টাইম অ্যাক্সেস আপনার এটার। এমনকি যদি কোর্সে কোনো ধরনের আপডেট আসে, আপডেট তো নিয়মিত আসতেই থাকে, তো এই আপডেটগুলো আপনি নিয়মিত পাইতে থাকবেন। ঠিক আছে। এবং এটা মানে লাইফ টাইম আপনি আপডেটগুলো পাইতে থাকবেন, সব কিছু করতে থাকবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে ওই সেমিস্টারটা শেষ করতে হবে। যদি সেমিস্টার শেষ না করে সেমিস্টারের মাঝামাঝি জায়গায় যদি আপনি যদি চলে যান, বা মানে এক একটা অধ্যায়, এখানে আমরা যেহেতু এক একটা সেমিস্টার শেষ করবো এক একটা অধ্যায়তে,
তার মানে এক একটা পুরো অধ্যায় শেষ করতে হবে আপনাকে। যদি আপনি অধ্যায় শেষ না করে মাঝামাঝি সময়ে যদি চলে যান, তাহলে আর ওইটার অ্যাক্সেস আপনার আর থাকবে না। ওইটার কোনো রকমের অ্যাক্সেসই আপনি আর পাবেন না। আপনি যদি এটা বলেন যে না আমি তো মাঝামাঝি জায়গায় এসে পড়া স্টপ করেছি, তাহলে আমি আমি যে পর্যন্ত পড়েছি অতটুকু অ্যাক্সেস আমাকে দেওয়া হোক, তো এটা সুযোগ নাই। হ্যাঁ, এটা আমরা শুরুতেই বলে দেই, আপনাদের ভর্তি ফরমেও বলা আছিল, তারপর আমি আবারও ক্লিয়ার করে বলে দিলাম, যেই অ্যাক্সেস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ওই অধ্যায়টা শেষ করতে হবে। যদি এমন হয় যে আপনি প্রথম অধ্যায় শেষ করছেন কিন্তু দ্বিতীয় অধ্যায়ের মাঝামাঝি সময়ে এসে পড়া স্টপ করছেন, তাহলে আপনি প্রথম অধ্যায়ের পুরোটারই অ্যাক্সেস লাইফ টাইম পাবেন, এবং প্রথম অধ্যায়ের ওইটার মধ্যে যত রকমের আপডেট আসবে, যত রকমের সুযোগ সুবিধা আসবে, সবই আপনি পাইতে থাকবেন আজীবন। কিন্তু দ্বিতীয় অধ্যায়ের কোনো কিছুই আপনি পাবেন না। তার মানে পাওয়ার জন্য আপনাকে ওই অধ্যায়টা পুরোটাই শেষ করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আর কি আমরা ইয়া কথা বললাম। এখন গুরুত্বপূর্ণ দুই একটা পরামর্শের কথা বলি। একটা হচ্ছে, দুইটা মেসেঞ্জার গ্রুপ আমাদের আছে, একটা ডিসকাশন আর একটা হচ্ছে নোটিশ বোর্ড। তো ডিসকাশন গ্রুপে যেহেতু প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে, এখানে অনেক মেসেজ আসতে থাকবে। তো এইটা অনেকের জন্য বিরক্তিকর। অনেকে আছে ওই রিংটোন অন থাকার কারণে টুংটাং মেসেজ আসতে থাকে বারবার, এটা নোটিফিকেশন বিরক্তিকর মনে হয়। তো আপনি চাইলে এটাকে মিউট করে রাখতে পারেন। ঠিক আছে? ডিসকাশন গ্রুপ যেটা, ওইটাকে চাইলে মিউট করে রাখতে পারেন, যেহেতু এখানে প্রচুর পরিমাণে মেসেজ আসবে, বিশেষ করে যারা রিংটোন অন রাখেন তাদের জন্য। কিন্তু নোটিশ বোর্ড যেটা, এইটার নোটিফিকেশন অফ রাখবেন না। নোটিশ বোর্ডের মধ্যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ নোটিশটাই দেওয়া হয়, এর বাইরে এখানে সারাদিন কেউ মেসেজ করে না। এবং আপনারাও নোটিশ বোর্ডের মধ্যে মেসেজ দিবেন না। হ্যাঁ, আমি মনে হয় আজকে ভুলে নোটিশ নোটিশ বোর্ডের মধ্যে জুমের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, এটা আসলে ভুলে হয়েছে। তো আপনারা নোটিশ বোর্ডে কেউ ভুলে মেসেজ দিয়ে ফেললেও ওইটাকে আনসেন্ড করে দিয়েন। ঠিক আছে? এটা শুধুমাত্র আমাদের ওই একাডেমিক পক্ষ থেকে যে মেসেজগুলো দেওয়া দরকার ওখানে দেওয়া হবে, এবং ওগুলোকে আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। অনেক সময় এরকম হয়, নোটিশ বোর্ডের মধ্যে পরীক্ষা নোটিশ দেওয়া হয়েছে, পরীক্ষা চলে আসছে, স্টুডেন্ট জানেই না যে পরীক্ষা। কেন? কারণ সে নোটিশ বোর্ডে নোটিশগুলো চেক করে নাই। এইরকম যেন না হয়, নোটিশ বোর্ডের নোটিশগুলো সবসময় খুব মনোযোগের সঙ্গে চেক করবেন ইনশাল্লাহ। আর পাঠ্য বই যেটা, এটা তো আপনাদেরকে বললামই যে এটার হার্ড কপি আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন। আর সর্বশেষ নসিহা কি, নসিহা হচ্ছে যে দর্স দর্স আপনারা জমায়া রাখবেন না। অনেকে আছে যে চিন্তা করে যে আজকে দার্স দেওয়া হয়েছে শনিবার, তো এই দার্সটা আমি কালকে দেখবো রবিবারে, অথবা মঙ্গলবার দেওয়া হয়েছে, চিন্তা করে যে আমি এটাকে বুধবারে দেখবো। এরকম করবেন না। যে দিনের ক্লাস ওই দিনই দেখে শেষ করবেন। শনিবারেরটা শনিবারই দেখবেন, মঙ্গলবারেরটা মঙ্গলবারই দেখবেন, বৃহস্পতিবারেরটা বৃহস্পতিবারই দেখে শেষ করবেন। যেহেতু এটাকে আমরা ফ্লেক্সিবল রাখছি, আপনার তো এরকম না যে নির্ধারিত টাইমেই দেখতে হবে। আপনার জন্য তো ফ্লেক্সিবল রাখা হয়েছে, আপনি সকালে না পারলে বিকেলে দেখেন, বিকেলে না পারলে রাত্রে দেখেন, কিন্তু ওই দিনের মধ্যে দেখে শেষ করেন। তাহলে আর আপনার পড়া জমে থাকবে না। ঠিক আছে? এবং নিয়মিত পড়া শোনাবেন। এটা তো, এটার উপর আমি অলরেডি অনেকক্ষণ কথা বলে ফেলেছি নিয়মিত পড়া শোনানোর ব্যাপারে। এটাতে অনেকেই গাফলতি করে, নিয়মিত পড়া শোনায় না। সে ক্লাস দেখে, হোমওয়ার্ক জমা দেয়, পরীক্ষাও দেয়, কিন্তু নিয়মিত পড়া শোনায় না। এই কাজটা করবেন না, নিয়মিত পড়া শোনানোর চেষ্টা করবেন। যদি আপনি লাইভে থাকতে নাও পারেন, টিচার যখন লাইভে পড়ায় নেয়, তখন হয়তো আপনার কোনো না কোনো একটা কারণে আপনি থাকতে পারেন না ওই টাইমটাতে। ওকে ফাইন, অসুবিধা নাই। আপনি টিচারের সঙ্গে যোগাযোগ করে আপনার সমস্যার কথা খুলে বলে আপনি ইনবক্সে ভয়েসে ওনাকে পড়াটা শুনিয়ে দেন। কোনো না কোনোভাবে আপনার পড়াটা তাকে শুনান, যাতে করে আপনার ভুলগুলো ধরা পড়ে। তো এটা না করে আপনি যদি চিন্তা করেন যে না আমার আবার কি না কি ভুল ধরা পড়ে, এই কারণে আমি পড়াই শোনাবো না, তাহলে তো আপনি কোনোদিন শিখতেও পারবেন না। তো এই ভুলটা করবেন না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা আমি সবসময় দিই, সেটা হচ্ছে যে পড়ার জন্য নির্ধারিত সময়কে নির্ধারণ করা। একটা নির্দিষ্ট সময়কে নির্ধারণ করবেন। অনেকে আছে এরকম যে মানে কোনোদিন সকালে পড়ে, কোনোদিন বিকেলে পড়ে, কোনোদিন রাত্রে পড়ে, এরকম করবেন না। আপনি আরবি ভাষা কোর্সে ভর্তি হয়েছেন, এখন এই কোর্সের জন্য আপনি একটা টাইম ঠিক করেন যে আমি প্রতিদিন ফজরের পরে 1 ঘন্টা পড়বো। কতটুকু সময় দিবেন আপনি এটার জন্য? আমি বলি, আমি সবসময় 1 ঘন্টার কথা বলি, 1 ঘন্টা ইজ এনাফ। 1 ঘন্টা এনাফ টাইম। যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা সময়, আমি আজকে প্রথম দিন উদ্বোধনী ক্লাস হিসাবে আমি আপনাদেরকে আজকে দিনে একটা জিনিস বলে যাই, যে এটা প্রতিদিন 1 ঘন্টা যদি কেউ সময় দেয় প্রতিদিন, ঠিক আছে, তাহলে সে অবশ্যই এই কোর্স খুব সহজভাবে সুন্দরভাবে শেষ করতে পারবে, এবং আরবি ভাষা সে খুব সুন্দরভাবেই শিখে ফেলতে পারবে। যদি আপনাদের মধ্যে কেউ প্রতিদিন 1 ঘন্টা সময় দেওয়ার পরেও আপনার মানে এই কি বলে কোর্স শেষ করার পরে আপনার ভাষাটা ভালো করে শেখা না হয়, আয়ত্তে না হয়, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনার ফুল কোর্স ফি আমি আপনাকে ফেরত দিয়ে দিব। এটা আমার আজকের এই যে উদ্বোধনীর দিনে আমি এটা সবার সামনে বলে গেলাম।
তবে শর্ত হচ্ছে আপনাকে প্রতিদিন 1 ঘন্টা সময় দিতে হবে, বাদ দিতে পারবেন না। প্রতিদিন 1 ঘন্টা সময় দুনিয়া উল্টে যাক, দুনিয়া উল্টে যাক, আপনার বিয়ে সমস্যা নাই, বিয়ের দিনও আপনি পড়েন, হ্যাঁ প্রতিদিন 1 ঘন্টা সময় আপনি দিবেন। ঠিক আছে, শুক্রবার দিনটা না হয় বাদ রাখলাম, সপ্তাহে 7 দিনের জায়গায় 6 দিন ধরলাম, একদিন বাদ দিয়ে দিলাম। সপ্তাহে 6 দিন মিনিমাম 1 ঘন্টা করে আপনাকে সময় দিতে হবে, তার মানে সপ্তাহে 6 ঘন্টা। এটা যদি কেউ করেন তাহলে আমার যেহেতু এই বইটা আমার রচনা করা, সিলেবাসটা আমার, পুরো জিনিসটা আমার তৈরি করা, আমি ভালো করেই জানি যে কতটুকু সময় এখানে দিলে এটা মানে খুব ভালো করে আয়ত্ত করা সম্ভব। 1 ঘন্টা। কারণ আমরা পুরো জিনিসটাকে সাজিয়েছি এমন ভাবে যাতে করে সময় খুব বেশি দেওয়া না লাগে। কারণ আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন অধিকাংশই হচ্ছেন হয় কর্ম করেন, চাকরি বাকরি করেন, না হয় আপনাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, অথবা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, ক্লাস আছে, আপনার অন্যান্য পড়াশোনা আছে। আপনাদের হাতে সময় খুব বেশি নাই আমি জানি। এই জন্য আমরা আমাদের এই কোর্সের মধ্যে পড়া খুব অল্প অল্প করে আমরা অগ্রসর হই, এই জন্যই কিন্তু আমাদের এই সিলেবাস শেষ করতে এত দেরি হয়। তা না হয় এই বই তো 1.5 বছর লাগার কথা না। কিন্তু আমাদের 1.5 বছর কেন লাগে? কারণ হচ্ছে যে আমরা অল্প অল্প করে পড়াই, যাতে করে আপনি অল্প অল্প সময় দিয়ে আস্তে আস্তে চাপ মুক্তভাবে আপনি ভাষাটাকে শিখে ফেলতে পারেন। তো এই কারণে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে যদি আপনি 1 ঘন্টা সময় দেন, চোখ বন্ধ করে খুব আসানির সাথে, সহজতার সাথে আপনি কি করতে পারবেন, এই আরবি ভাষাটা শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যদি 1 ঘন্টা দেওয়ার পরেও না পারেন তাহলে আপনার ফুল কোর্স ফি আপনি ফেরত নিয়ে যাবেন। ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে একটা টাইম নির্ধারণ করবেন। অনেকে আছে এক এক দিন এক এক টাইমে পড়ে, এতে করে বরকত হয় না। আপনি টাইম ফিক্সড করবেন যে আমি প্রতিদিন ফজরের পরে 1 ঘন্টা পড়বো, অথবা প্রতিদিন জোহরের পরে 1 ঘন্টা পড়বো, অথবা প্রতিদিন আমি মাগরিবের পরে 1 ঘন্টা পড়বো, অথবা একটানা 1 ঘন্টা দিতে পারি না, ওকে ফাইন, আমি ফজরের পরে আধা ঘন্টা পড়বো, মাগরিবের পরে বা জোহরের পরে অথবা ঘুমের আগে আধা ঘন্টা পড়বো। মাগরিব মানে ফজরের পরে হয়তো নতুন ক্লাসটা দেখে নিলাম, আর ওই আসরের পরে মাগরিবের পরে বা অন্য আরেক টাইমে আধা ঘন্টা আমি পড়াটাকে রিভিশন দিলাম। নিজে নিজে পড়াটাকে আমি, যেহেতু কিছু শব্দার্থ থাকবে মুখস্থ করার, রিডিং পড়াগুলো পড়ে এটাকে আয়ত্ত করতে হবে, শিখতে হবে পড়াগুলো, সেটার জন্য আমি আরো আধা ঘন্টা সময় দিলাম। এভাবে আপনি 1 ঘন্টা সময় দেন, কিন্তু টাইম আপনি ফিক্সড করেন। ওই যে কোনোদিন আপনি সকালে পড়লেন, কোনোদিন বিকেলে পড়লেন, এভাবে সমস্যা কি হয়, একদিন দেখা যাবে যে আপনার পড়তে মনেই নেই, সারাদিন চলে গেছে, ওই দিন আর আপনার বই ধরতেই মনে নেই আপনার। কিন্তু টাইম যদি আপনি ফিক্সড করেন যে না আমি প্রতিদিন এই টাইমে পড়বো, তাহলে আর এই মিসটা হয় না। এটা করবেন। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। গ্রুপের মধ্যে আপনাদের ডিসকাশন গ্রুপটা খোলাই হয়েছে এই জন্য যে নিজেরা নিজেরা আপনারা যেন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। আমরা তো করাবোই, আমরা করানোর পাশাপাশি বাকি সময়টুকুতেও আপনারা নিজেরা নিজেরা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, একজনে বাক্য দিবেন, বাকিরা আরবি করবেন। ঠিক আছে, এইভাবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা মোটামুটি জরুরি আলাপ যেটা ছিল সেটা শেষ করে ফেলছি, এবার আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। প্রশ্নোত্তর পর্বে লিখিত আকারে বেশ কিছু প্রশ্ন আসছে, আমি লিখিত আকারের লিখিত প্রশ্নগুলো দুই একটা পড়ি, তারপরে ভাইদের মধ্যে যারা হাত তুলবেন আমি মাইক খুলে দিব, আপনারা সরাসরি প্রশ্নগুলো করতে পারবেন ইনশাল্লাহ। হাইয়াল আরাবিয়া বইয়ের পরিবেশক তো সন্দীপন প্রকাশনী, তাদের কাছে কি সর্বশেষ সংস্করণ থাকবে? হ্যাঁ, তাদের কাছেও সর্বশেষ সংস্করণ আছে। তাদের কাছ থেকে যদি কিনেন, তাদের কাছ থেকে কিনলে অবশ্যই বলে দিবেন যে ভাই আমি একাডেমির স্টুডেন্ট, আমার সর্বশেষ সংস্করণ যেটা ওইটা দরকার, আমাকে ওইটাই পাঠান, এটা বলে দিবেন। ঠিক আছে, ওনাদের কাছে পুরাতন কিছু কপি থেকে যেতে পারে এখনো, তো ওইটা অবশ্যই বলে দিবেন ওনাদেরকে। আচ্ছা, ক্যান এনিওয়ান সে হোয়াট ইজ দ্য লেটেস্ট পাবলিশ ভার্সন অফ, মানে লেটেস্ট ভার্সন বলতে আসলে কি, আগের ভার্সনের মধ্যে আর এটার মধ্যে খুব একটা ব্যবধান নাই। যদি কারো কাছে পুরাতন ভার্সন থাকে ওইটাও চলবে। কিছু কিছু জায়গায় আমাদের দুই একটা জায়গায় টাইপিং মিস্টেক ছিল প্রুফের, ওগুলো ঠিক করা হয়েছে। দুই চার জায়গায় হচ্ছে একটু এক একটা বাক্যকে হয়তো একটু এদিক সেদিক করা হয়েছে, দুই একটা জায়গায় আয়াতকে আকপিস করা হয়েছে, এরকম খুব ছোটখাটো কিছু কারেকশন আছে আর কি। এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মানে এই যে বিষয়সূচি, এখানে যেমন এই যে আপনার এই চার্টটা প্রতি সেমিস্টারে দার্স এবং পরীক্ষার যে ছক, এই চার্টটা মানে আপডেট যেটা আর কি ওটার মধ্যে আনা হয়েছে, আগের ভাষণে এটা নাই। এরপরে এখানে একটা বিষয়সূচি আছে, হ্যাঁ আপনারা খুঁজলে দেখবেন আমাদের বইয়ের মধ্যে দুইটা সূচি আছে, একটা হচ্ছে সাধারণ সূচি আর একটা হচ্ছে বিষয়সূচি। তো এই বিষয়সূচিটা আগের বইয়ের মধ্যে মানে বইয়ের একবারে লাস্টে ছিল, ওইটাকে আমরা এখন বইয়ের শুরুতে নিয়ে আসছি, কারণ লাস্টের ওই বিষয়সূচি অনেকের চোখে পড়ে না, অনেকে জানেই না যে একটা বিষয়সূচি আছে। তো এই বিষয়সূচিকে আমরা এখন শুরুতে নিয়ে আসছি। তো এই টাইপের কিছু কিছু জিনিস আর কি, এবং ওই সাজানো গোছানোর মধ্যে কিছু আপডেট আনা হয়েছে আর কি। এই
এছাড়া ওভারঅল বই আসলে আগেরটাই, ঠিক আছে। খুব একটা পার্থক্য নাই। আচ্ছা, 3টা সেমিস্টারের পূর্ণাঙ্গ সিলেবাস, কখন কি ও কয়টা পরীক্ষা, কয়টা ক্লাস, ডেডলাইন, এসবের পূর্ণাঙ্গ সেমিস্টার ভিত্তিক একটা আউটলাইন থাকলে ভালো হতো। হ্যাঁ, আউটলাইন তো আছে, এই যে এটা দেখলেই তো, এই আউটলাইনটা দেখলেই হচ্ছে আপনি মানে সব সেমিস্টারের জিনিস বুঝতে পারবেন। প্রতি সেমিস্টারে সেম টু সেমই হবে। হ্যাঁ, এটা আমি যেভাবে আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম, এই ছকটা সামনে রেখে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার পরীক্ষা কবে হবে। যেমন প্রতি, এই যে দেখেন, 1 থেকে 3 পার্ট পরে এই 3 পার্টের একটা পরীক্ষা হবে, তারপরে 4 থেকে 6 পার্ট যখন পড়া হয়ে যাবে তখন 4 থেকে 6 পার্টের একটা পরীক্ষা হবে, 7 থেকে 9 পার্ট যখন পড়া হয়ে যাবে তখন 7 থেকে 9-এর একটা পরীক্ষা হবে। তার মানে আপনার পরীক্ষা কবে আসবে এটা কিন্তু আগে থেকে ঘোষিত, আগে থেকে জানা, ঠিক আছে। এটা হুট করে কিন্তু ঘোষণাটা আসবে না, আগে থেকে এটা বলে দেওয়া আছে, নির্ধারণ করা আছে। আচ্ছা, তারপরে কিবোর্ড কিভাবে পাবো? কিবোর্ড হচ্ছে আপনার ই ক্যাম্পাসে, ওখানে দেখবেন কিবোর্ডের একটা আলাদা ফোল্ডার আছে, ওখানে আপনার কিবোর্ডের লিংক দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নিয়েন। উই কান্ট সি দ্য স্ক্রিন অফ ওয়েবসাইট। ওরে আল্লাহ, বলেন কি! ওয়েবসাইট তো দেখা যাওয়ার কথা, মানে এতক্ষণ। আচ্ছা, আমি তো এটা আসলে খেয়াল করি নাই, ওয়েবসাইট যে দেখা যায় নাই। ওয়েবসাইট কি এতক্ষণ ধরে আপনারা দেখতে পান নাই? আমি এই ওয়েবসাইট থেকে যে দেখাইছি জিনিসগুলো, অ্যাপ ইনস্টল করলে কি সব সহজে বের করতে পারবো? হ্যাঁ, আপনি অ্যাপ থেকেও সবকিছু মানে ই ক্যাম্পাসে ব্রাউজারে ইউজ করলে যা যা পাবেন, ওই অ্যাপ থেকেও সবই জিনিস পাবেন আপনার। এবং ওইটা ইউজ করাটা আমি বেশি ইয়া করি, কারণ ওখানে বারবার লগ ইন করার ঝামেলা নাই, ইয়া করার ঝামেলা নাই। হ্যাঁ, আপনি সহজেই কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। আচ্ছা, শেষ পর্যন্ত সফলভাবে আরবি ভাষা শিখে শেষ করার জন্য তালেবদের জন্য আপনার পক্ষ থেকে দুইটা কি পরামর্শ থাকবে? দুইটা পরামর্শ। প্রথম পরামর্শ হচ্ছে যে ওই যে যেটা বললাম, দৈনিক 1 ঘন্টা সময় দেওয়া, আর পড়ার জন্য একটা টাইম নির্ধারণ করা। হ্যাঁ, এটা যে কোনো সময় হতে পারে, কিন্তু ফিক্সড যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত পড়বো, এই দুইটা জিনিস যদি করতে পারেন তাহলে আপনি খুব সহজে ইনশাল্লাহ কোর্স শেষ করতে পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। অ্যারাবিক তো কিছুই টাইপ করতে পারি না, আসলে এখানে কেউই টাইপ করতে পারে না, ঠিক আছে, এখানে কেউই টাইপ করতে পারে না। এটা আপনারা তো এখন মাত্র শুরু করতেছেন, 2-4 দিন টাইপ করতে করতে এটা আপনাদের হাত চালু হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে, এর ভিতরে টাইপ করা হয়ে যাবে আপনাদের। এটা আসলে মূলত কোর্স শুরু হওয়ার আগেই সবার মানে কিবোর্ড হাত চালু হয়ে যায়। আমরা গ্রুপগুলো আরো অনেক আগ থেকেই খুলি, এবং আরবি মানে লেখানোর যে প্র্যাকটিসটা, এটা আমরা কোর্স শুরু হওয়ারও প্রায় 2 সপ্তাহ আগ থেকেই করানো শুরু করি। তো এবার আমারও যে উমরা সফরের কারণে এই গ্রুপগুলো আমি খুলতে পারি না, কারণ আমার আইডি লগ আউট হয়ে গিয়েছিল। তো আইডি আর আমি লগ ইন করতে পারছিলাম না, যেহেতু এখানে ওই যে একটা ওটিপি আসে। তো সিম তো বাংলাদেশে ছিল, যার কারণে হচ্ছে যে আমি এটার গ্রুপগুলো খুলতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। অসুবিধা নাই, এই কিবোর্ডগুলো আপনাদের আয়ত্ত হতে সর্বোচ্চ 3 থেকে 4 দিন লাগবে। একটু বেশি বেশি লেখেন, লিখতে লিখতে দেখবেন আরবি কিবোর্ডটা আপনাদের হাতে চলে আসবে ইনশাল্লাহ। রকমারি থেকে আগেই কিনে ফেলছি, বুঝবো কিভাবে এটা লেটেস্ট ভার্সন কিনা? বুঝবেন হচ্ছে দেখবেন যে এটার যে বিষয়সূচিটা শুরুতে কিনা। তারপরে হচ্ছে ওই বইয়ের মধ্যে লেখা আছে দ্বিতীয় সংস্করণ যে, এটা ইয়াতে কি বলে, মানে শুরুতে লেখা আছে এখানে, এই যে প্রথম পরিমার্জিত সংস্করণ, আচ্ছা, এই পরিমার্জিত সংস্করণ এই ধরনের একটা কথা লেখা থাকবে, ঠিক আছে, শুরুতে। তো এটা দেখলেও বুঝতে পারবেন। আচ্ছা, বইয়ের কি পিডিএফ ভার্সন আছে? আমি দেশের বাইরে থাকি, বই কিভাবে পেতে পারি? আপনি আহ, এক একটা সেমিস্টারে যতটুকু পড়ানো হবে অতটুকুর পিডিএফ ই ক্যাম্পাসে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, ওখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। আর বিদেশেও আপনি চাইলে রকমারি থেকে অর্ডার করে বিদেশেও বই নিতে পারবেন, রকমারি বিদেশেও বই পাঠায়। আমরা যারা ইতিমধ্যে জিবোর্ড বা রিদমিক কিবোর্ড অ্যারাবিক ডাউনলোড করেছি তাদের কি আবার অ্যাপ থেকে করতে হবে? না, তাদেরকে আর করতে হবে না, তাদের ওটা দিয়েই হয়ে যাবে। আচ্ছা, আমাদের ক্লাসগুলো কি ডিজিটাল বোর্ডের মাধ্যমে হবে? না, ডিজিটাল বোর্ডের মাধ্যমে হবে না। আচ্ছা উস্তাদ, যেহেতু আমি ইন্ডিয়া থেকে বলছি তাই বইটি সংগ্রহ করা আমার পক্ষে খুবই কষ্টকর। ইন্ডিয়াতে এই বইটা পাওয়া যায়, আপনাদের ইন্ডিয়াতে আমাদের এই বইগুলো নেয়। ওই যে কি, আপনি একটু যোগাযোগ করেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করেন, ইন্ডিয়াতে এই বইগুলো নেয়, ইন্ডিয়া থেকে সহজে আপনি সংগ্রহ করতে পারবেন। আপনাদের ইন্ডিয়ার কিছু কিছু বইয়ের ইয়ারা এই বইটা নিয়ে যায়। আচ্ছা, কে যেন হাত তুলছিলেন, আমি মাইকটা খুলে দেই। নুরুল আমিন ভাই। জি।
একটা নামে অনেকক্ষণ কথা বললাম, এবার আপনারা একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আহ আপনাদের আসলে কোর্সটা করার অনেক আগ্রহ ছিল। আহ, অনেক আগে আর জানতাম এটা বিষয়ে, করা হয় নাই। জি জি। যাক, সর্বশেষ শুরু করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে কোরআন শিখার আগেও চেষ্টা করেছিলাম, এক জায়গায় ভর্তি হয়েছিলাম, ভালোই আগাচ্ছিলাম। এই যে 24 সালের জুলাই আন্দোলনের সময় আমাদের ক্লাস টাস হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো আসলে আহ, মানে ধরেন বিষয়টা কিন্তু এটা, যে আমরা সবাই একটা আগ্রহ নিয়ে শুরু করি, এটা ঠিক। কিন্তু আসলে আমরা তো স্টুডেন্ট, বা আমাদের আসলে তো আগ্রহের মধ্যে ভাটা পড়ে যায়, জি বা জি ওই যে ব্যস্ততার কারণে হোক, বিভিন্ন কারণে কিন্তু আহ, উদ্যমটা থাকে না। এখন ধরুন যে যত উদ্যোগে আমি এই যে গত 1 ঘন্টা ধরে শুনতেছি, হয়তো 1 মাস পরে এত ভালোভাবে শুনবো না, বা হয়ে যায় আর কি বিষয়টা। জি জি তো আমি যেটা খেয়াল করছি যে, মানে আমি প্রত্যাশা করছি যেন আপনাদের এটা না হয়, এই জন্য বলা আর কি, ভেরি প্রথম ক্লাসে জি বলা। আর আপনি যদি এটা মালিক, তো আপনি যদি বিষয়টা তদারকি করেন, তাহলে মনে হয় যেন এই সমস্যাটা ঘটবে না আর কি। জি হয়তো বা আমাকে আর অন্য কোনো কোর্সে না যাইতে হয়, আমি চাচ্ছি আর কি এখানেই শিখে যাইতে পুরাটা। জি যে সময় আমি যে সমস্যাটা বলতে চাচ্ছি, সেইটা সেটা হলো যে উস্তাদরা নর্মালি কি করেন, তারা একটা কোশ্চেন জিজ্ঞাসা করেন। তো দেখা গেল ক্লাসে তো ফার্স্ট বয় সেকেন্ড বয় সবসময় থাকে, সব ক্লাসে থাকে। তো হুম। তারা উত্তরটা দিয়ে দেয় এবং উনি নিজে খুবই সন্তুষ্ট হয়ে যান। মানে আরো যে স্টুডেন্ট আছে, উনি আসলে এটা ওভারলোক করে যান। তো দিন না না, দিয়ে এটা আমাদের থেকে প্রথম পড়া তো সমস্যা হয় না, ইন্ডিভিজুয়ালি, কিন্তু আস্তে ইন্ডিভিজুয়ালি। আস্তে 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 এই জিনিস, না না, পড়া মানে আমি আসলে আপনাদের বিষয়টা আমি নিশ্চিত না কি আপনারা কিভাবে করেন, না কিন্তু না, আমি যেখানে আমাদের এখানে পড়েছিলাম তো পড়াগুলো ওইখানে আপনাদের এই কাছ সমস্যাটা খুবই থেকে প্রকট ছিল আর কি। আলাদা আলাদা করেই পড়া নেওয়া হবে, মানে অর্থাৎ প্রত্যেকের পড়াটা এরকম না যে অনেকে অনেকে আছে, একটা জিনিস জিজ্ঞাসা করলো, যে কোনো একজন উত্তর দিলো আর টিচার স্যাটিসফাইড হয়ে গেল, বাট এরকম না। এখানে হচ্ছে যে আলাদা আলাদা করে আপনাদের কাছ থেকে পড়া, প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা করে রিডিং পড়াগুলো শোনা হবে। তো একজন যখন রিডিং পড়া পড়বে, এখানে তো অন্যদের আসলে উত্তর দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, আহ, ঠিক আছে, মানে আপনি বলতেছেন যে তারপরেও যদি, ওস্তাদ সবাইকে হ্যাঁ বলেন। সবাইকে টার্গেট করেই হ্যাঁ 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 হ্যাঁ। পড়া নেবেন। জি জি জি। আচ্ছা, মানে ঠিক আছে, র্যান্ডমলি মানে প্রশ্ন এটা করে একটা বড়। দিবেন এরকম না, মানে আমাদের এখানে এরকম সিস্টেম না যে র্যান্ডমলি প্রশ্ন করলো আর র্যান্ডমলি যে কেউ একজন উত্তর দিল, ব্যাপারটা এরকম না, এরকম হবে না। আচ্ছা, ঠিক আছে, যেটা না হলে ভেরি গুড আর কি, মানে ধরেন দুর্বল সবলে না, সবাইকে যেন সমান দেখা হয়, তাহলে হ্যাঁ, আমার মনে বুঝতে হয় খুব পেরেছি। ভালো হবে আর কি। ঠিক আছে যে ইনশাল্লাহ, তারপরেও যদি যোগ্য সে তো অনেক আপনাদের, দূর আগে হ্যাঁ যাবে, বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও যারা যদি একটু কোনো পিছনে আছে অসুবিধা তারা যেন হয়, কিছুটা শিখতে পারে আর কি। তারপরেও যদি কখনো যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন, সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন, যেন এটার একটা ব্যবস্থা বা একটা সমাধান যাতে করে দেওয়া যায় আর কি। জানানোর ক্ষেত্রে কার্পণ্য করবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ একবার আছে, এরপর আরেক ভাই হাত তুলছিলেন, রাসেল, রাসেল আহমেদ। জি রাসেল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে লিখিত আকারে আপনারা মেসেজে একটু লিখে ফেলেন। জি, ভালো আছেন? স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তাইয়্যিব, আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা আনতা? শুক্রান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ। জি, যে বলেন মাদা উস্তাদ যেটা, সুআলুকা? আফওয়ান উস্তাদ, মানে আপনার প্রশ্নটা কি বলেন? দেখো, প্রশ্নটা হচ্ছে উস্তাদ, যে বললেন যে নোটিশ বোর্ডে কারোর মানে যে মেসেজ না দেওয়া হয়, আমার মনে হ্যাঁ হয় হ্যাঁ। নোটিশ বোর্ডটা আপনাদের কাছ থেকে লগ আউট করে দেওয়াই ভালো। মানে শুধুমাত্র আপনারাই দিতে পারবেন, মানে এক্সেসটা এটা এটা আপনাদেরই এই থাকবে। মানে এটা করা, এটা মেসেঞ্জারে করা যায় না, গেলে এটা আমরা করি ওইভাবেই করে দিতাম আর কি। কিন্তু মেসেঞ্জারে তো এই সিস্টেমটা নাই, থাকলে আমরা ওইটা, এটা ওই এটা আসলে কি ওই প্রথম এক মানে প্রথম 2-4 দিন একটু অনেকে এই যে ভুলে এটা হয়ে যায়, বাট দুইটা পার্থক্য করতে পারে না। তো 2-4 দিন যাওয়ার পরে যখন সবার এটা অভ্যস্ত হয়ে যায়, তখন আর সমস্যাটা হয় না, এই জন্য আর কি। আমি 2-1বার বলে দিচ্ছি আর কি। এটা প্রথম 2-1 দিন সমস্যা হয়, এরপরে আর হয় না, আমাদের যে অভিজ্ঞতা আর কি সেখান থেকে বললাম। আর যেটা উস্তাদ যে বললেন যে শনিবার আর হইলো মঙ্গলবার বৃহস্পতিবার আপনারা পিডিএফটা শেয়ার করবেন, ওখান থেকে আমরা দেখে মানে আমরা পড়াটা মানে বুঝবো। কিন্তু আমরা তো পিডিএফটা দিবেন, আমরা তো, পিডিএফ না, আমি তো আপনাকে নিজে ক্লাস দেওয়া হবে, ক্লাস, ক্লাস পিডিএফ দেওয়া তো হবে, না। এটা তো শীটের মতো থাকবে না, ক্লাস না না দিবে না না ওস্তাদ? না না না, শিটের মতো না, শিট তো আলাদা দেওয়া হবে আপনাকে, তো ভিডিও দেওয়া হবে।
ওখান থেকে ক্লাস আপনি দেখবেন। আর ওইটার পাশাপাশি হচ্ছে সহায়ক হিসাবে একটা আলাদা পিডিএফ দেওয়া হবে। ও মানে ভিডিও মাত্রার মতো দেওয়া হবে ক্লাসটা, ভিডিও ক্লাস দেওয়া ওখান হবে, থেকে আমরা আর দেখে সেই ভিডিও ক্লাসে যেই পড়াগুলো পড়ানো হবে ওইটার উপর একটা ক্লাস নোটও দেওয়া হবে পিডিএফ আকারে। ও তাহলে ঠিক আছে ওস্তাদ, আমি জি। ভাবছিলাম যে ওস্তাদ না না দিলে না আমি না, কিভাবে ওইটা হইলে করবো। তো কেমনে হয়? আলিফ বাতা সাহেব বলতে পারি না ওস্তাদ, কেমনি কি না না না, ওরকম না। না খুব মানে খুব কষ্ট লাগে ওস্তাদ, মানে এই আমার মানে কষ্ট লাগে আজ মুসলিম হিসাবে আমি কি করলাম, লাইফটা জেনারেল পড়ে পড়ে শেষ করে লাইছি, এখন না খুব না, হতাশার আপনি মধ্যে তো, ভুগতেছি। আপনার মধ্যে তো এই বুঝ আসছে যে না একটু কোরআনটা বোঝা দরকার, আলহামদুলিল্লাহ। অনেকের তো সেই বুঝটাও এখন পর্যন্ত আল্লাহ তাআলা দেয় নাই। তো এটাও অনেক শুক্রিয়ার বিষয় যে আপনি বুঝ আসছে এবং আপনি এই পর্যন্ত আসছেন, পড়া শুরু করছেন, এটাও কিন্তু অনেক অনেক আলহামদুলিল্লাহ। তো এই সুতরাং এত হতাশ হওয়ার কিছু নাই বা আফসোস করার কিছু নাই, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ পড়তে থাকেন, আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবেন। দোয়া দরকার স্যার। আপনি জি, তো ইনশাল্লাহ। সময়টা বের করে করছে, চাকরি বাকরি করা, ফ্যামিলি সামলানো, হ্যাঁ, সবকিছু ওই মিলে একটু এগুলোর ভিতর দিয়ে আসলে মানে চ্যালেঞ্জ। এটা আপনার প্রায়োরিটি লিস্ট আপনাকেই তো ঠিক করতে হবে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন। আসলে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের জীবন তো আসলে থেমে নাই। আমাদের দেখবেন আপনার, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের জীবনের খুব সাধারণ সাধারণ অনেক কাজও আমরা করি, যা বা অনেক অদরকারি কাজও কিন্তু আমরা করে ফেলি এত ব্যস্ততার ভেতর দিয়েও। কারণ কি? কারণ আমরা ওই অদরকারি জিনিসটাকে আমাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে নিয়ে আসি। তো এটা মানে একটু কষ্টকর হয়ে যাবে হয়তো, কিন্তু যদি আপনি ওই প্রায়োরিটি লিস্টের উপরের দিকে যদি রাখেন যে না আমি পড়াগুলো ভালো করে শিখবো, তাহলে একটু কষ্ট হলেও দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালাই আপনার জন্য রাস্তা করে দিবেন এবং শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা ওস্তাদ যে আমাদের তো ইন্ট্রোডিউস পর্ব হলো না, আমার মনে হয় জুম এটা গেট হ্যাঁ হ্যাঁ, ওইটা টুগেদার করা ওইটাও যেতে হবে, পারে। ওইটাও হবে ইনশাল্লাহ, আপনাদের সাথে আরো কথাবার্তা হবে হলে ইনশাল্লাহ। আমাদের ইন্টিমেসিটা বাড়তো আর কি, তাহলে আমরা ডিসকাশনটা করে জি জি। মজা পাইতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আজকে তো হচ্ছে যে শুধু জিনিসগুলো দেখাইছে, ওইটাও আপনাদের সাথে আলাদা করে হবে ইনশাল্লাহ। জি ওস্তাদ, আর আপনাদের ওস্তাদ অফিসটা কোথায় ওস্তাদ, যে মানে মোহাম্মদপুরে, বসিলাতে। মোহাম্মদ? জি ও বুঝলেন। জি। ঠিক আছে ওস্তাদ, যাবো আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ জি। আচ্ছা ফিরোজ আহমদ ভাই। ও ওস্তাদ আরেকটা জিনিস ওস্তাদ, জি জি এই যে আপনাদের ইলেম ও আদবের যে একটা কোর্স আছে আর কি, জি 12টা না জি কয়টা ক্লাস জি দেখলাম, জি জি। ওইটা তো ওস্তাদ মানে ওইটার কি পিডিএফ কপি আছে? হ্যাঁ হ্যাঁ, ওটার পিডিএফও আছে। ওইটা তো দেখলাম অনলাইনে শুধুমাত্র ইটাই মানে যে না, তো পিডিএফ থাকার কথা, খবরটাই যদি আছে। মিস থাকে তাহলে এটা আমি অ্যাড করে দিব। আমার আসলে জানা নাই যে এটা মিস আছে, এটা পিডিএফ শিট অবশ্যই আছে, কিন্তু এখন ওখানে আমি মিস হয়ে গেছে দেখছি কিনা। তো, সার্চ করে আসতে দেখছি, কিন্তু ওটাকে আচ্ছা শুধু আমি তাহলে ভয়েস রেকর্ডটাই আমি দেখছি। আমি নোট নিচ্ছি, এটা অ্যাড করে দিব, এটা পিডিএফ আছে, ঠিক আছে। ঠিক আছে, জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, ওয়াইয়াকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ফিরোজ ভাই, ফিরোজ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন? ওস্তাদ জি, আমি ইন্ডিয়া থেকে বলছি। জি জি, মাশাআল্লাহ। আহ, ইন্ডিয়ার কোন জায়গা থেকে? ইন্ডিয়া, কুচবিহার জেলা, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলা। আচ্ছা আচ্ছা। জি। হ্যাঁ। ইন্ডিয়াতে মানে বইটার জন্য আপনাদের কোন একজন সদস্যকে ফোন করেছে, মানে মেসেজ করেছিলাম, তো ওনারা বলছিলেন যে এখানে আমাদের কোনো পাবলিকেশনে পাওয়া যায়। পরে ওনার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, হুম হুম তো ওনারা বলছেন যে 20 থেকে 25 দিন সময় লাগবে আর কি। তো আমি আচ্ছা। ভাবলাম যে 20 থেকে 25 দিন যদি সময় লাগে, তো মাঝখানে আমি কিভাবে স্টাডি ওই যে করব। পিডিএফ দিয়ে চালা মানে পড়তে থাকেন আপাতত, পিডিএফ তো দেওয়াই হয়েছে। তো পরে পরে যেটা শুনলাম যে পিডিএফ ফাইল দেওয়া হবে। জি তো জি। এরপরে আমি কোশ্চেন হাত তুলেছিলাম, মানে একটা কোশ্চেন ছিল। তো ওদেরকে লেটেস্ট ভার্সনটা আছে ওটা মানে কোন ভার্সনের কথা বললে আমি লেটেস্ট ভার্সনটা পাবো, যেহেতু ওনারা বাংলাদেশ থেকে আনবেন, আবার ওখান থেকে আমাকে আমার এটা পার্সেল আপনি, করবে। হ্যাঁ আপনি ওনাদেরকে একটু বলে দিন যে আপনারা হচ্ছে যে এই কি বলে, এই যে এখানে লেখাই আছে পরিমার্জিত সংস্করণ আর কি, হ্যাঁ এটা একটু দেখে নেওয়ার জন্য আর কি। এখানে তো লেখাই আছে এই যে, আচ্ছা। এখানে আপনার লেখা আছে এই যে পরিমার্জিত হ্যাঁ। সংস্করণ। হ্যাঁ, এই লেখাটা দেখে নিলেই হবে। এবং আরেকটা হচ্ছে যে আচ্ছা। এটার দামও আছে, দাম আগে বেশি ছিল, আগে 600 টাকা ছিল, এখন এটাকে 550 করা হয়েছে। এটা দেখো, দাম দেখো আপনি বুঝতে পারবেন যে এটা কি মানে আগের না পরের। বেশি দামের যেটা ওইটা আগেরটা, আর 550 যেটা মানে দাম কম যেটা ওইটা হচ্ছে পরেরটা। এটা দিয়েও আপনি তারতম্য করতে হ্যাঁ পারবেন। মানে
মানে বিষয়টা হচ্ছে উনি আবার বলেছিলেন যে 500 টাকার মধ্যেই হবে। তো তো দামটা বিষয় না, আমি ভাবছিলাম যে পরে মানে আবার না, ওই যে দাম আসলো দিয়েও আবার। আপনি আর কি পার্থক্য করতে করতে পারবেন আর কি, যে আগের নাকি পরের। হ্যাঁ 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 হ্যাঁ। তার কারণ ওনারা বাংলাদেশ থেকে আনবেন, আবার ওনাদের থেকে আমার জি বাড়ির জি, ডিস্টেন্স বুঝতে আমরা পারছি, জি জি আহ, প্রায় জেলা ভিত্তিক আছে তো। তো জি। ওই জন্যই আমি ভাবছিলাম যে যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্যই আর কি পার্সেন্টার ব্যাপারে জানা ছিল। আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে, জি ওয়ালাইকুম আসসালাম। জি সাকিব ভাই, সাকিব খান, সাকিব খান, আপনি মাইকটা খুলতে পারেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভালো আছেন? আসলে আমি অনেক পুরাতন ছাত্র বলতে পারেন। আমি জাফরান ভাইদের সাথে ওই সুবহানাল্লাহ, অনেক আগে তাহলে তো শুরু করেছিলাম, কিন্তু অনেক প্রাচীন দেখা যায় আপনি। আসলে আমি করতে পারিনি। কয়েকদিন ক্লাস করে পরে একটা মিট আপ আমাদের হয়েছিল জি বাইতুল জি মোকাররমে। তো জি আমি এই জন্যই হাত হ্যান্ডস আপ করছি যে যদি মাঝে মাঝে এমন মিট আপ করা যায়, আমাদের মানে এই এনকোর্সটা থাকে, আমরা আবার উৎসাহী হই এবং আমাদের আপোষের মধ্যে যদি একটু বন্ডিং হয়, দুই জনের সাথে যদি জি নিয়মিত জি। কোলাবোরেশন হয়, আমাদের পড়াটাও আগায় এবং এই যে মাঝে মাঝে বিভিন্ন গ্যাপে যে পড়ে যাওয়া, হুম এইটা আর হুম কি উদ্ধার হয়। আমাদের বিভিন্ন জি কাজে জি ব্যস্ততা, বিভিন্ন সময় গ্যাপ হতে পারে, জি এটা যেন না হয়। এবং যদি মাঝে মাঝে আপনি একটু মিট আপের আয়োজন করেন, আমার জি, মনে হয় ঠিক এটা আছে। খারাপ হয় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা করবো ইনশাল্লাহ। নতুন করে শুরু করছি, দোয়ার দরখাস্ত। জি ইনশাল্লাহ, অবশ্যই। আমি অনেক খুশি হলাম যে আপনি এতদিন পর আবার জয়েন করেছেন। এবার এবার যেন ঠিকঠাক আলহামদুলিল্লাহ। ভাবে শেষ করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওই ইনশাআল্লাহ ওইভাবে ইনশাআল্লাহ। এবার আপনি দৃঢ়ভাবে যেটা ইচ্ছা বলছেন করেন। সময়টা নির্ধারণ করে ফেলছি, ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ। কোন সময় পড়বো। জি জি। ইয়েস, আচ্ছা, একদম যেখানে বসিলাতে যদি ঠিক আছে। চাই তাহলে একাডেমি থেকে কি বই সংগ্রহ করতে পারবো? আমরা তো আসলে এখান থেকে সরাসরি বই ভাবে সেল করি না। তো বই নিতে চাইলে হচ্ছে যে হয় পাবলিকেশন থেকেই নেন বা আমাদেরকে মেসেজ করেন, আমরা ওই ওদের মাধ্যমেই হচ্ছে আসলে আপনাদের কাছে বইগুলো পাঠিয়ে দিব আর কি। মেসেঞ্জারে চ্যানেল খুললে সেটাতে শুধুমাত্র অ্যাডমিন মেসেজ দিতে পারে, অন্যরা পারে না। কিন্তু মেসেঞ্জারে মেসেঞ্জারে চ্যানেল খুললে, আচ্ছা এটা অবশ্য আমার জানা ছিল না, আমি এটা একটু খোঁজ নিব তাহলে। আরবি লেখা শিখার কোনো টিপস আছে? খুব কষ্ট হচ্ছে জবর জের শিখতে। এটা প্রথম প্রথম দিকে আপনাদের একটু কষ্ট হবে, যেহেতু আপনারা আগে কেউ আরবি লেখেন নাই, এখন নতুন একেবারে। তো এই কারণে প্রথম প্রথম দিকে এটা নতুন একটা ভাষা, নতুন কিবোর্ডের অক্ষরগুলো নতুন, কোনটা কোন দিকে আছে বুঝতে একটু সময় লাগে। এটা 2-4 দিন, একটু এক সপ্তাহ অন্তত পক্ষে যাক, তারপরে দেখবেন এটা ইজি হয়ে যাবে হাতে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ওই যে রবিউল তালুকদার ভাই, ওস্তাদ আমরা এই কোর্সটা শেষ করতে পারলে কোরআনের অধিকাংশ ভাষা বুঝতে পারবো ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় যে যদি আরো সময় বাড়াতেও হয়, তারপরও সময় বাড়িয়ে হলেও যেন আমরা পুরো কোরআনের অর্থ বুঝতে পারি, এমনভাবে সিলেবাস আরো পড়াযুক্ত করতেন। আমাদের তো ইনশাল্লাহ ওই এটা আপনারা ভূমিকাটা পড়বেন, ভূমিকাটা পড়লে আপনার এই প্রশ্নের উত্তর পাবেন। ভূমিকার মধ্যে এখানে আছে যে আমাদের এটা মূলত একটা সিরিজ, মানে এই বইটা কিন্তু শুধু এই একটাই বই না। এই বইটা শেষ করার পরে হচ্ছে যে আপনাদেরকে এই যে আল মুখতারা, মানে যারা এই বইটা পুরোপুরি শেষ করবে আর কি, তাদেরকে পরবর্তীতে আবার এই যে আল মুখতারাতুল কোরআনিয়া এবং আল মুখতারাতুল হাদিসিয়া নামে আমাদের আরো দুইটা বই আছে। আছে বলতে ওইগুলো এখন আমরা প্রকাশ করি নাই। তো এই দুইটা বইও পড়াবো। তো মুখতারাতুল কোরআনিয়ার মধ্যে হচ্ছে মূলত এই বই পড়ার পরে আরো যে সমস্ত আয়াত বাকি আছে, হ্যাঁ, যেগুলো পড়ে আপনার অর্থ বুঝবেন কিন্তু এগুলো আপনাদের পড়ার ভিতরে আসে নাই, ওই আয়াতগুলো আপনাদেরকে পড়ানো হবে। হ্যাঁ, এবং এই আয়াতগুলো পড়ানোর ভিতর দিয়ে মোটামুটি বলা যেতে পারে যে কোরআনের প্রায়, মানে খুব হাতে গোনা কিছু ছাড়া আর মোটামুটি প্রায় জিনিসটা আপনাদের পড়া হয়ে যাবে। আর আল মুখতারাতুল হাদিসিয়ার মধ্যেও হচ্ছে আপনারা পড়ে বুঝতে পারবেন, এই ধরনের হাদিসের একটা সংকলন পড়ায় দেওয়া হবে। তো এগুলো হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে যে এই কিতাবটা পড়ে শেষ করবে আর কি। তো ওদেরকে আমরা আরো পড়াবো, আমাদের এই ধরনের প্ল্যান আছে। আপনারা ভূমিকাটা দেখে নিয়েন বইয়ের, ওখানে বিস্তারিত বলা আছে ইনশাল্লাহ। জি, ওই যে কোন ভাই যেন হাত তুলছিলেন, রবি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ওস্তাজ? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমি যেটা কোশ্চেন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আরবি মোটামুটি পড়তে পারি, বিস্তারিত আসলে দেখার সুযোগ হয় না, আসলে কি যোগ্যতা এখানে ভর্তি হতে পারবো। যাই হোক, অ্যাডমিশন তো হয়ে গেছি। এখন বিষয় হচ্ছে যে আহ, মোটামুটি আরবি পড়তে পারি আর কি, কোরআন আচ্ছা, পড়তে পারি। সেই ক্ষেত্রে আমি কন্টিনিউ করতে পারবো কিনা, প্লাস আমারটা কোরআন আসলে যদি হবে পড়তে কিনা। পারেন তাইলে কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ।
আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে কিবোর্ডের যে বিষয়টা, এটা আসলে আমি আপনার এই ক্যাম্পাসে ঢুকছিলাম অ্যাপসের ভিতরে, জি জি। ওখানে পাচ্ছি না। এটা কোথায়? এটা তো হচ্ছে এই যে দেখাচ্ছি, দাঁড়ান। এটা ওখানে এই যে ইয়ে আছে না একটা, এই যে আরবি কিবোর্ড সেটিং নামে তো একটা ফোল্ডার আছে এখানে। এই যে আপনি এখানে মনে হয় ক্লিক করেন না, এই যে ক্লাসের যেই ক্লাস লেখা যে ইয়াটা না, ওখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিনা ইয়াটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে আরবি আরেকটা বিষয়, কিবোর্ড সেটিং এখানে দেখেন, এই যে রিদমিক কিবোর্ডের এখানে ক্লিক করলে এটা ডাউনলোড চলে আসবে। তো আমি কিন্তু মোবাইলে আছি, মোবাইলে তো হবে। হ্যাঁ, মোবাইলেই তো। মোবাইল, এটা তো মোবাইলের জন্যই রিদমিক কিবোর্ড, যেটা এটা মোবাইলের জন্য। আচ্ছা, এই ক্যাম্পাসে তো আমি এরকম অপশন পাচ্ছি না মোবাইলে। কেন পাবেন না? আচ্ছা, আপনি ইয়া করেন, ওই যে মানে ইয়ার শেষে আপনি একটু ওই পেজে একটু যোগাযোগ করেন, স্ক্রিনশট দিয়ে ওখান থেকে আপনাকে বুঝাই দিবে আর কি, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, অথবা আমাকেই সরাসরি ইনবক্সে মেসেজ দিন। ঠিক আছে, দেখাই আচ্ছা, দিব। জি, পাবেন অবশ্যই, হয়তো কোনো একটা জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে আপনার। জাযাকাল্লাহ খাইরান। ওয়াইয়াকুম। আচ্ছা, এরপরে হচ্ছে যে জায়েদ হোসেন, জায়েদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমি তো ওই ভর্তি ফর্ম পূরণ করার সময় ওই ফেসবুক মেসেঞ্জার আর হচ্ছে এখানে দুটো অপশন ছিল, অর্থাৎ একটা ফেসবুক মেসেঞ্জার আর একটা হোয়াটসঅ্যাপ। আমি ওইখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করছিলাম, আর আমার ফোনটা নষ্ট হয়ে যায়। এখন আমি অন্য একটা ডিভাইস থেকে এই ক্লাসে যুক্ত আছি। তো কোনো অসুবিধা নেই। গুরুত্বপূর্ণ কোনো সমস্যা না না, কিছু এগুলো তো আছে? অসুবিধা নেই। মানে আমি সব তো এই দুইটা নোটিশ বোর্ড আর ডিসকাশন বোর্ডেই সবকিছু পেয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, এখানে এই দুইটাতে সবকিছু পেয়ে যাবেন আপনি, এই দুইটাতে। আর ক্লাসটা শুধু ই ক্যাম্পাসের অ্যাক্সেস তো আছেই, ব্যাস যথেষ্ট। ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। জি আসসালামু আলাইকুম। ভাইয়াকুম, জি ওয়ালাইকুম আসসালাম। জি, রাসেল ভাই কি আর কিছু বলবেন? রাসেল আহমেদ, রাসেল ভাই। তারপরে আসাদুজ্জামান নাহিদ ভাই হাত তুলেছেন, মাইক খুলতে পারেন। তো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, ওই কিবোর্ডটা কি ওই যে রিডমেকের মধ্যেই নাকি ওস্তাদ? যেটা একটা হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখলাম রিডবুকের আর কি। এখানে নিচে যে ডাউনলোড বা ইয়া করার একটা বাটন আছে না, ওখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি প্লে স্টোরে চলে যাবেন। এটা কি আরবি কিবোর্ড ওস্তাদ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাতে আরবি আছে, বাংলা আছে, আরো নানান ভাষা আছে। আপনি আরবি, বাংলা, ইংলিশ তিনটাই সেটিং করে রাখেন, তিনটারই তো দরকার পড়বে। মানে আপনার বাংলা ইংরেজি তো সবসময় লাগেই আমাদের, পাশাপাশি আরবি, আপনি তিনটাই একসঙ্গে ব্যবহার করতে পারবেন। ও না, দেখলাম এটা দিছিলাম ওস্তাদ, এনে বলতেছে অ্যাভেলেবল আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা ইনস্টল করেন, ইনস্টল করে সেটিংস থেকে এই তিনটা ভাষা হচ্ছে আপনি ইয়া করে নেন। ঠিক আছে। ও, আর জের জবর পেশের জন্য কি ওস্তাদ যে সব আলাদা না একটা না, দিছেন, ওই ওটা না কি? না, ওই আরবি কিবোর্ডের মধ্যে জের জবর পেশ সব পাবেন। ওই যে ডট আছে না, ডট, ডট যেখানে, ওই ডটটাকে চেপে ধরলেই আপনার জের জবর পেশ এগুলো সব চলে আসবে আরবি কিবোর্ডের মধ্যেই। আপনি ও, আগে ইনস্টল করেন, জাযাকাল্লাহ। এরপরে আপনি নিজেই বুঝতে পারবেন দেখে। ঠিক আছে ওস্তাদ। জি জি। জি ওস্তাদ, দোয়ার দরখাস্ত জি ওস্তাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই। জি, ওস্তাদ আসাদুজ্জামান ভাই। দেখলাম তো আপনি ওই জি। পিডিএফ গুলো ওস্তাদ, দেখলাম অনেকগুলো তো পেজ ওস্তাদ। একটা দেখলাম 122টা, একটা দেখলাম 11টা, এতগুলা। কিসের কিসের? না, আপনার ক্যাম্পাসে দেখলাম একটা পিডিএফ শেয়ার করছেন আর কি। এখানে যাই দেওয়া হয়েছে সবই হচ্ছে আপনাদের আপনাদের কল্যাণার্থেই দেওয়া আর কি। হ্যাঁ, এখন আপনি কোনটার কথা বলতেছেন আমি আসলে বুঝতেছি না, যে এই যে কোনটা কি। একটা ওস্তাদ, এই একটা। প্রয়োজনীয় পিডিএফ এর মধ্যে এখানে দুইটা পিডিএফ, ঠিক না? একটা হচ্ছে যে আপনার সকল জি শব্দের একটা পিডিএফ দেওয়া আছে, এটা হইলো আপনারা যেন ভোকাবুলারিটা সহজে আয়ত্ত করতে পারেন, কারণ ভোকাবুলারি গুলো তো বিক্ষিপ্ত ভাবে পুরো বইয়ের মধ্যে ছড়ানো, ঠিক না? তো এখন কেউ যদি চায় যে ধর পরীক্ষার আগে দিয়ে আপনি চাচ্ছেন যে পরীক্ষার আগে দিয়ে তিন পাঠে যতগুলো শব্দার্থ আছে এগুলো পড়তে, তো আপনাকে বারবার বইয়ের পাতা উল্টাইতে হবে, পিডিএফ থেকে পড়তে গেলে পৃষ্ঠাকে আপনার বারবার স্ক্রলিং করা লাগবে, এটা একটা ঝামেলা না? এই জন্য জি শব্দগুলোকে সবগুলো একসঙ্গে করে দেওয়া হয়েছে, যাতে করে আপনার এই বারবার পৃষ্ঠা উল্টানো, স্ক্রলিং করা ঝামেলাতে না যাইতে হয়, এক জায়গায় আপনি সবগুলো শব্দ পেয়ে গেলেন। এগুলো আপনাদের সুবিধার জন্য দেওয়া আর কি। আর পরেরটাতে হলো ওই কিতাবেরই প্রথম অধ্যায়টা দেওয়া, যারা হচ্ছে যে অনেক আছে বিদেশে, অনেকে আছে বই সংগ্রহ করতে এখনো পারে নাই, দেরি হবে, অথবা বই সংগ্রহ করলেও সবসময় তার বই সাথে করে ঘোরা সম্ভব না, কোথাও ট্রাভেলিং এ গেলে যেন পড়তে পারে, এটার জন্য বইয়ের ওই প্রথম অধ্যায়ের পিডিএফটা দেওয়া। আপনি মনে হয় বইয়ের প্রথম অধ্যায়ের পিডিএফটা কথা বলতেছেন, 122 পৃষ্ঠা যেটা, ওইটা। জি জি ওস্তাদ। জি।
দেখে তো ভয় পেয়ে ওস্তাদ, গেছি ওস্তাদ, না এক না না, রাতে ভয়, এত মিটিং। ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। ওস্তাদ, জি, আচ্ছা আমি কিবোর্ডের ভিতরে ঢুকছি, হ্যাঁ। জি, এখন এখানে বাংলা ইংরেজি তো সেট আপ করাই আছে, আরবি সেট আপ করবো কিভাবে? ওই সেটিংসে যান, সেটিংসে ওখানে একটু দেখেন, সেটিংসে গিয়ে না হয় আপনাকে এটা আচ্ছা, পরে আমরা দেখাই দিব আর কি, স্টেপ বাই স্টেপ। তারপরে আপনি একটু নিজে নিজে একটু ঘাটেন, সেটিংসে যান, গেলে ওখানে দেখবেন কি কি, কোন কোন কিবোর্ড আপনি রাখতে চান। হ্যাঁ, ওখানে আপনাকে ইয়া করবে, জানতে চাইবে, তা একটু বুঝতে পারছি। ঘেটে দেখেন। হ্যাঁ, ঠিক আছে। জি। জি জি। আচ্ছা, এরপরে আসাদুজ্জামান নাহিদ ভাইয়ের কি কোনো জিজ্ঞাসা? ভাই হাত তুলে রেখেছেন অনেকক্ষণ ধরে। আমি মনে হয় আবার ভুলে আপনারটা মিউট করে দিছি। আহা, ভাই এটা আবার কষ্ট করে আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে আনমিউট করতে গিয়ে বারবার মিউট করে দিচ্ছিলাম। জি, জি জি, সমস্যা নেই। তো উস্তাদ, এখন অ্যাপটা যেটা আছে সেটা তো অ্যান্ড্রয়েডের জন্য, আইফোনের জন্য কি কোনো অ্যাপ আসবে কিনা বা এখনো কাজ চলছে পর্যন্ত কিনা? তো আমরা আইফোনের জন্য মানে করি নাই, আমাদের প্ল্যান আছে। তো আচ্ছা বাকি কবে হবে এটা এখনো আসলে আপনাকে দিনক্ষণ বলতে পারতেছি না আর কি। তবে আমাদের ইয়া আছে, প্ল্যান আছে, দেখা যাক। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ উস্তাদ, আমি ওয়েবসাইট থেকে দেখে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। জি, জি, ইনশাল্লাহ। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তিনটা একসাথে সেটিংস করা যায় না, যে কোনো দুইটা, যে কোনো, আমি তো তিনটা ইউজ করতেছি অলরেডি। হ্যাঁ, আপনি বলতেছেন যে যায় না, কিন্তু আমি তো অলরেডি ইউজ করতেছি তিনটাই। হ্যাঁ, বাংলা, ইংরেজি, আরবি, তিনটা ইউজ করতেছি। আচ্ছা, এটা আপনাকে পরে ঠিক করে দিব, সমস্যা নাই, দেখাই দিব কিভাবে করতে হয়। ঠিক আছে, আপনি একটু মেসেজ দিয়েন। আর ওস্তাদ, আমরা এই কোর্স করলে কোরআনের অধিকাংশ আয়াত বুঝতে পারবো? আসলে সময়টা একটু বাড়িয়ে পুরো আহ এটার তো উত্তর মনে হয় আমি দিয়ে দিছি অলরেডি। ওস্তাদ, গত জুন মাসে নুরুল কোরআন একাডেমি থেকে কিতাবের হার্ড কপি কিনেছি, কিন্তু আমাকে তো পরিমার্জিত সংস্করণ দেওয়া হয়নি। জুন মাসে যদি কিনে থাকেন, তাহলে দুইটা জিনিস হইতে পারে। এক হইলো আপনি মানে আপনি তো তখন স্টুডেন্ট ছিলেন না। স্টুডেন্ট হইলে আপনাকে অবশ্যই পরিমার্জিত সংস্করণই দেওয়া হইতো। হ্যাঁ, তো আপনি যখন কিনছেন তখন সম্ভবত আপনি ভর্তিও হন না, স্টুডেন্টও ছিলেন না, এই জন্য আপনাকে আগের কপিটা দেওয়া হয়েছিল। তবে অসুবিধা নাই, আগের কপি আর পরের কপিতে ওই যে বললাম না, মানে ওরকম কোনো পার্থক্য নাই, শুধু ওই যে দুই একটা জায়গায় টাইপিং মিস্টেক ছিল, আর ওই বিষয়সূচিটাকে শেষের দিক থেকে শুরুর দিকে নিয়ে আসা হয়েছে, এরকম দুই একটা জিনিস আর কি। আর ভিতরে জিনিসগুলো মোটামুটি অলমোস্ট সেমই, এই কারণে অসুবিধা নাই। আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আমাদের আমাদের ম্যানেজে কিছু সমস্যা হয়। সমস্যা হয় বলতে, যেমন আপনার, আমরা এর আগে এর আগে আমরা উদ্যোগ নিছিলাম, হোয়াটসঅ্যাপে কিছু সমস্যা হয়, হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপে নতুন করে যারা আসে আগের নোটিশগুলো তারা দেখে না, এটা একটা বড় সমস্যা। ফলে দেখা যায় নতুন যারাই আসে অনেক কিছু বুঝে উঠতে পারে না আগের নোটিশগুলো না দেখার কারণে। এটা একটা সমস্যার মধ্যে পড়ি। আবার অনেকে তার নাম্বার, এটা সবাই জেনে ফেলুক, সবার সামনে চলে আসুক, এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এরপরে হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার চেনা যায় না নাম্বার, শুধু নাম্বার দিয়ে চেনা যায় না যে কে কি। মেসেঞ্জারে আমরা যেরকম চিনতে পারি নাম পরিচয় দিয়ে যে এই লোকটা অমুক, হ্যাঁ, কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে শুধু নাম্বার দিয়ে ওই জিনিসটা আমরা মানে তারতম্যটা করতে পারি না, ওইভাবে আমাদের হয় না। আর টেলিগ্রামও একই সমস্যা। টেলিগ্রামে তো মানে এক একজনের নামের সাথে কোনো কিছুই আগামাথা মিলে না। ফলে যেটা হয়, কেউ যখন কোর্স ছেড়ে চলে যায়, তখন আমরা কাকে বাদ দিব, হ্যাঁ, ওইটা মিলে না। হ্যাঁ, কারণ অনেকে আছে নাম্বার হাইড করে রাখে, শুধু নাম থাকে, এই ধরনের নানান ঝামেলা হয় আমাদের ম্যানেজে। তো ওই মানে ম্যানেজমেন্টের জায়গা থেকে মেসেঞ্জারটা হচ্ছে আমার জন্য সবচেয়ে সুবিধা হয় এই এই ধরনের বিষয়গুলো বিবেচনা করে আর কি। তো আসলে দুইটারই দুই দিকে কিছু সুবিধা অসুবিধা আছে। হ্যাঁ, তো আমরা ওই সবকিছু বিবেচনা করেই হচ্ছে এটাকে ইউজ করতেছি। File of photo can be downloaded after long time. If you use Telegram, then shared file or photo. But মেসেঞ্জারে তো আপনাদেরকে, মানে মেসেঞ্জারে তো আপনাদেরকে আসলে এই ধরনের কোনো কিছু দেওয়া হবে না, রিসোর্স যা দেওয়া হবে সব আপনাদেরকে ই ক্যাম্পাসে দেওয়া হবে। মেসেঞ্জার মেসেঞ্জারের যে গ্রুপগুলো, এগুলো শুধুই হচ্ছে আমাদের এই লিখিত আকারে প্র্যাকটিস করার জন্য। ওখানে রিসোর্সের কোনো কিছুই আপনাদেরকে দেওয়া হবে না, কোনো রকমের ফাইল টাইল কিছুই দেওয়া হবে না আপনাদেরকে। হ্যাঁ, এবং আফটার
মানে 50 ডেজ যদি এগুলা যদি ইয়াও হয়ে যায়, মানে ডাউনলোড যদি নাও হয়, সমস্যা নেই কোনো, কারণ ওখানে তো কিছু দেওয়াই হবে না আপনাদেরকে। হ্যাঁ অবশ্যই, আমাকে সরাসরি এসএমএস তো অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ, আপনাদের ফিমেল বোনেরা যারা আছেন তাদের জন্য কিন্তু আমার আইডিটা হচ্ছে উস্তাজুন নূর। হ্যাঁ, ওনারা হচ্ছেন আমাকে পার্সোনালি মেসেজ করলে ওই আইডিতে মেসেজ করবেন। রিদমোর কিবোর্ডে অ্যারাবিক লিখতে পারি, এটা কি হবে নাকি ওয়েবসাইটে দেওয়া কিবোর্ডে লিখতে হবে? না না, যে রিদমো কি যেটা যে কোনো একটা দিয়ে লিখলেই হবে, আপনি লিখতে পারলেই হইলো। ওয়েবসাইটে যেটা আছে এটা দিয়া লিখতে হবে জরুরি না। আল্লাহ একবার। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতন বিদায় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।